আপনারটাতে মার্ক দিতে পারিনি স্যার আমি ওই যে প্রথম যেদিন আপনার লাস্ট ডেট ছিল ওই দিন আমি তাড়াহুড়ায় আমি ভুল করে এক্সপোর্ট না করে জমা দিয়েছি, ওই জন্য আমি ফেসবুকে পোস্ট করতে পারছিলাম না, ওটা আমি বুঝতেই পারিনি। পরে ফাইনালি এখানে কয়েকটা আমি যখন হোয়াটসঅ্যাপে লেখালেখি করি ওনারা আমাকে বুঝতে সাহায্য করলেন যে আমি একটা ভুল করেছি। তো আমি সেকেন্ডে যেদিন আপনি লাস্ট একদম প্রজেক্টের যে একটু সময় বাড়ালেন ওই ডেডলাইনে আমি অলরেডি এটা জমা দিয়েছি। আপনি একটু প্লিজ দেখবেন সময় করে, আর আমি কত পেয়েছি ওটা জানার ইচ্ছা আমার। আজকে রাতে দেখে জানার বলে। হ্যাঁ, প্লিজ। থ্যাংক ইউ। আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি খবর রায়ন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার কালকে প্রজেক্ট দিছিলাম, দেখছেন কি? না না, দেখার সময় পাইনি ভাই। কালকে একটু যাইতে লেট হয়ে গেছে, দেখার সময় নেই। আজকে দেখে দিব না, আজকে যারা জমা দিছে সবারটা দেখে আজকে দেখে দিব না আমি। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। তো আজকে আমরা নিউজ এডিটিং শিখবো। নিউজটাকে সম্পূর্ণ কিভাবে এডিট করতে হয় সেই পার্টটা আজকে আমরা শিখবো। তো চলুন শুরু করা যাক। ফাইল, নিউ প্রজেক্ট, ক্রিয়েট। আমি আপনাদেরকে তিনটা ফাইল দিব, আজকে রাতে দিয়ে দিব তিনটা ফাইল। ভিডিওটাও যদি হয়তো বা কালকে আপলোড হবে, এখন রাত হচ্ছে আপলোড দিতে, যার কারণে কালকে সকালে আপনারা ভিডিওটা পেয়ে যাচ্ছেন, একদিন পরে ভিডিওটা পাচ্ছেন আর কি। ঠিক আছে, আমি এখান থেকে যে তিনটা ফুটেজ আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে এই যে এই তিনটা দিব। একটা হচ্ছে র ফুটেজ, একটা হচ্ছে আপনার টিভি থেকে নেওয়া, মানে বিটিভির একটা ফুটেজ, আর একটা হচ্ছে আপনার ভয়েস ওভার। এই তিনটা ফুটেজ মিলে আপনাদের একটা আপনার নিউজ কমপ্লিট করে দেখাবো আমি। উম, ঠিক আছে। প্রথমত আমি এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিব, যেটা হচ্ছে আমার মেইন, যেখানে আমার অডিও ফুটেজ সব থাকবে। আর একটা নিব যেখানে শুধু আমি অডিওটাকে এডিট করব, যেখানে শুধুমাত্র আমি অডিওটাকে এডিট করব। আর আরটা নিচ্ছি আমি আপনার সম্পূর্ণ প্রজেক্টটা কমপ্লিট করার জন্য একটা সিকোয়েন্স আমি নিচ্ছি। রাইট ক্লিক, নিউ সিকোয়েন্স। এই সিকোয়েন্সের নাম দিলাম হচ্ছে মেইন। এই যে নিচে আমার সিকোয়েন্স 1 লেখা আছে, এটার সেটিং হবে 1920/1080, এবং এখানে আমি নাম দিচ্ছি যে মেইন। মানে এখান থেকে আমি এটা আউটপুট দিব, মেইন দিলাম। মেইন নামে একটা সিকোয়েন্স, মানে এখানে আমার অডিও আসবে, এখানে আমার ফুটেজ আসবে, সবকিছু আমার এখানে আসবে। আচ্ছা, আমি একটু সাউন্ড সহ রেকর্ড দিই, স্ক্রিনটা শেয়ার দিয়ে সাউন্ড সহ, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, আর একটা সিকোয়েন্স আমরা নিব এখান থেকে, যেটা শুধুমাত্র ভয়েসের জন্য। রাইট ক্লিক, এখান থেকে যাচ্ছি আমি নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ, নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ, এটা নিলাম। তাহলে এখানে আমার একটা ভয়েস আছে, একটা আমার মেইন আছে। আচ্ছা, আমি সবাইকে একটু মিউট করে দিই। ওকে, একটা ভয়েস আছে আমার, একটা আছে আমার মেইন প্রজেক্ট আছে। তাহলে ভয়েসে আমরা কাজ করবো আগে, তারপরে ভয়েস অনুযায়ী আমরা এখান থেকে ফুটেজ গুলোকে বসাবো। আজকের ক্লাসটাও আপনার প্রজেক্ট, ঠিক আছে? দেখেন, So, এখানে আমরা গতদিনে এই প্রবলেমটা সলভ করেছিলাম যে যদি আমার অডিওর এক পাশে বাজে, ওইটাকে সলভ করবো কিভাবে। অডিওর উপর মাউসে রাইট ক্লিক দিব, এখান থেকে যাব হচ্ছে অডিও চ্যানেল। অডিও চ্যানেলে গিয়ে আমরা রাইটে, লেফটে আমার বাজতেছে, রাইটে আমার বাজতেছে না, তো রাইটে আমি টিক চিহ্ন দিয়ে দিব এখানে। দেন আমি এটাকে ওকে করে দিলাম, তাহলে আমার এখানে দুই পাশে আমার অ্যাডজাস্ট হয়ে গেল। আমরা যখন অডিওটাকে কাটবো, অডিওটাকে যখন আমরা বাদ দিব, অডিওটাকে সর্বোচ্চ পরিমাণে জুম করে নিয়ে কাজ করব, তাহলে আমার ওয়েবের ভিতরে যে গ্যাপ গুলো, এই গ্যাপ গুলো আমাদের দেখতে পারবো আমরা। কারণ এখানে সময়টা হচ্ছে অনেক ফ্যাক্ট, আপনার এক্সট্রা কোনো সময় রাখা যাবে না। ভিডিওতে এক্সট্রা কোনো সময় আপনার রাখা যাবে না, এখানে সময়টা হচ্ছে মেইন ফ্যাক্ট। ঠিক আছে, আরেকটা বিষয় আমার মাথায় রাখবো, যে একই কথা অনেকবার রিপিট করছে, যে কথাটা লাস্টের বার বলতেছে, ওই রিপিট করা কথা যখন লাস্টে বলতেছে, তার পূর্বের যে রিপিট করছে ওইগুলোকে আমরা বাদ দিব, কারণ লাস্টেরটা হচ্ছে আমার ফাইনাল। এটা মাথায় রাখবেন। তো আমি জুম করে নিলাম, প্লে দিচ্ছি। হ্যালো 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 দিব। এগুলো বাদ যাবে,
এই যে হ্যালো 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 দিব, এগুলো বাদ যাবে আমার। এই দেখেন জোরে একটা নিঃশ্বাস নিচ্ছে সে যখন কথা বলতেছে, So, এই নিঃশ্বাসটুকু আমার বাদ যাবে। কথাটা শুরু হয়েছে কই থেকে? এখান থেকে কথাটা আমার শুরু হয়েছে, তাহলে এর আগে, একটু আগে আমি কি করতেছি, এই যে রাজর টুল নিয়ে এখানে কাট করলাম, সিলেকশন টুল দিয়ে এই পার্টটাকে আমি ডিলিট করে দিলাম। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় নতুন করে 18,498টি নমুনা পরীক্ষায় 3,800 3,800 3,800 দেখেন একই কথা তিনবার রিপিট করছে, 3,800 3,800 3,800। তাহলে আপনার, আমার লাস্ট যেখানে হয়েছে এখানে দেখবো, 3,868 জনের তাহলে এই 3,800 এখানে পারফেক্ট আছে। তাহলে আমার আগের পার্টে যে 3,800 গুলো ছিল সেগুলোকে আমি বাদ দিয়ে দেবো। তাহলে আমি এখানে একটু এই পার্টে একটা কাট মারলাম, কাট মেরে এখন আমি এই দিকে যাব। এই সামনের দিকে আমার কোথায় 3,800টা শুরু করছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় নতুন করে 18,498টি নমুনা পরীক্ষায় এই যে 3,000 বলতেছে, এবং এখানে দেখেন বড় একটা গ্যাপ আছে, এই গ্যাপটুকু সহ আমরা ফেলে দিব। তাহলে এই যে এইখানে একটা ক্লিক দিচ্ছি, দিয়ে মাঝখানে পার্টকে ডিলিট করে দিলাম। এখন এখানে কাটছি, এরপরে যেটা আছে মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপে আমরা কি করি, রাইট ক্লিক দিয়ে রিপোল করে দিই, অথবা এখানে আপনি ক্লিক দিবেন, দিয়ে ব্যাক স্পেসে ক্লিক দিবেন, তাহলে আপনার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। মোটামুটি আমি এটাকে অ্যাডজাস্ট করলাম। আবার দেখি, শুনি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় নতুন করে 18,498টি নমুনা পরীক্ষায় 3,868 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিঙ্ক ব্যাস, সিঙ্ক কথা আমরা নিব না, সিঙ্কের আগে শেষ হয়েছে সেখানে নিব আমরা। কারণ সিঙ্ক মানে কি, একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বয়ান এখানে থাকবে। ঠিক আছে, তাহলে এইটুকু পার্টকে আমি, সিঙ্কটুকু বাদ রাখছি, এখানে পরের পার্টে যাবে। তাহলে এইটুকু পার্টকে আমি কাট করি, কন্ট্রোল এক্স, সরি 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 সরি, এইটুকু পার্টকে কন্ট্রোল এক্স দিলাম, কাট করলাম, মেইনে গিয়ে, মেইনে গিয়ে 0 সেকেন্ডে পেস্ট করে দিলাম, 0 সেকেন্ডে পেস্ট করে দিলাম, দেখেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় নতুন করে 18,498টি নমুনা পরীক্ষায় 3,868 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ব্যাস, তাহলে এখন এখানে আমার ফুটেজটা কি বসবে, এখানে আমার যে প্রতিদিন যে বুলেটিনটা হইতো সেই বুলেটিনের ফুটেজ বসবে। এইটুকুতে তার কোনো কথা থাকবে না। যখন এখানে সাংবাদিকের কথা শেষ হয়ে যাবে তখন আমার টিভির যে ফুটেজের যে বয়ানটা সেটার কিছু পার্ট এখানে আসবে। 3,800 জনের কথা বলছে, ওইটুকু পার্ট আমি এখানে বসায় দেবো। টিভির ফুটেজ কোনটা, এই যে IEDCR এর যে ফুটেজটা, এটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে রাইট ক্লিক আমরা দেখি আগে। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,868টি। 24 ঘন্টায় শনাক্তর হার 20.91%। এইটুকু রাখতেছি আমি, এইটুকু কাট করলাম। এটা আপনার সিঙ্কে বসবে আমার, হ্যাঁ, আমি এই যে এই পাশে বসায় দিলাম, এটা সিঙ্কে বসলো। মানে এইটুকু যখন সাংবাদিকের কথা শেষ হয়ে যাবে তখন এখান থেকে আপনার অরিজিনাল যে সিঙ্ক, মানে যিনি বক্তৃতা দিচ্ছে তার ফুটেজটা এখানে আমরা বসায় দিলাম। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,868টি। 24 ঘন্টায় শনাক্তর হার 20.91%। আচ্ছা, এখন তাহলে এই পার্টে কি দিব, এই পার্টে শুধু আমরা ফুটেজটা দিব। আমি এই যে এই পার্টে শুধু ফুটেজটা দিব, এই ফুটেজটাকে টেনে এখানে দিয়ে দিচ্ছি, এটুকু দিয়ে দিলাম। তাহলে দেখেন এটাকে ফেলে দিব, এটা দরকার নেই আমার। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় নতুন করে 18,498টি নমুনা পরীক্ষায় 3,868 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,868টি। 24 ঘন্টায় শনাক্তর হার 20.91%। এটুকু কি বুঝতে পারছেন? মানে সাংবাদিক যে কথাটা শেষ করবে আপনার ফুটেজ থেকে ঠিক ওই কথাটা খুঁজে বের করে ওখানে বসাতে হবে। আচ্ছা, আবার ভয়েসে যায়, তাহলে এটুকু পার্ট আমার হইলো।
আমি একটু জুম করে এটাকে একটু এইদিকে সরায় রাখবো, পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করবো না। এখন ভয়েসে যাই, প্লে দিই, এগুলোর দরকার নাই, 38 জন সহ সুস্থ হয়েছেন। এগুলোর দরকার নাই, এগুলো আমার শেষ। আর এখান থেকে আসি, এটাকে জুম করি। এদিকে আচ্ছা, এই পার্টটাকে ফেলে দিচ্ছি। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখেন এখানে এদিকে দুইবার আছে, তাহলে আমরা একটা কথাকে ফেলে দিব আমরা। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ এদিকে এই যে মাঝখানে আপনার ডাবল করছে, তাহলে এই মাঝখানে পার্টটুকু আর একটু জুম করে নিচ্ছি। এই যে গ্যাপের কিছু অংশ সামনে রেখে পরেরটাকে ডিলিট করে দিচ্ছি আমি। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা দিতে এসে এই দেখেন এখানে কত বড় একটা নিঃশ্বাস, এখানে বিশাল বড় একটা নিঃশ্বাস আছে, এই যে বিশাল বড় একটা নিঃশ্বাস আছে, এটাকে ফেলে দিতে হবে আমাকে। এখানে কাটলাম আর এখানে কাটলাম, এটুকু পার্টকে ডিলিট, মাঝখানে পার্ট সিলেক্ট করে ব্যাক স্পেস। শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। এবার দেখেন এই যে এখানে আপনার কত বড় একটা নিঃশ্বাস আছে, এই যে বিশাল বড় একটা নিঃশ্বাস, ঠিক আছে। তাহলে এখানে একটা কাটি, এখানে একটা কাট দিই, ভিতরের পার্ট ডিলিট, কারণ এগুলো সময়, এই সময়গুলো আপনার বেঁচে যাচ্ছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। ভক্সপপ এই যে ভক্স পপ, তাহলে অভিযোগ করেন, তাহলে ভক্স পপ মানে কি বলছিলাম, ভয়েস অফ পিপল। তাহলে আপনাকে এখন ফুটেজের ভিতরে খুঁজতে হবে যে কারা কারা অভিযোগ করতেছে, রিপোর্ট নেওয়ার কারা কারা অভিযোগ করতেছে, তাদেরকে আমাকে এখন খুঁজে বের করতে হবে। তো আমি এখান থেকে ব্লেড দিয়ে এটুকু পার্ট কেটে নিচ্ছি, ভক্স পপটা থাক ওখানে, ওখানে পরে কাজ করতেছি। আগে যেটুকু আমি নিলাম ভক্স পপের আগ পর্যন্ত, এইটুকুকে আমি কাট করি, কন্ট্রোল এক্স, আমার মেইনে গেলাম, মেইনে গিয়ে এটাকে একটু বাইরে নিব, হ্যাঁ একটু বাইরে নিব, দিয়ে কন্ট্রোল ভি দিলাম, ভি দিয়ে এই দেখেন এখানে আমার সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে এটাকে টেনে এখানে দিয়ে দিলাম, তাহলে দেখি আবার। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা দিতে এসে শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। আগে এটুকু ফুটেজ খুঁজে বের করি, এইটুকু ফুটেজ খুঁজে বের করি যে এই দুটোতে কি হয়েছে আপনার, যে শারীরিক দূরত্ব না মেনে লাইনে তারা দাঁড়ায় আছে। এটার জন্য এই যে র ফুটেজটা আছে, আমি চাইলে এটাকে আলাদা করে ওপেন করতে পারি, রাইট ক্লিক, নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ, এটাকে আলাদা করে ওপেন করলাম। এটাতে আপাতত আমি শুধু ফুটেজটা নিচ্ছি। দেখেন এই যে এই পার্টে দেখেন, এই যে এটা হচ্ছে মুগদা মেডিকেল, এই যে এখানে লেখা আছে এই যে মুগদা মেডিকেল, এই যে এখানে লেখা আছে লাইনে না দাঁড়ায়, মানে লাইন মেনটেন না করে তারা নমুনা দিচ্ছে। এখান থেকে কিছু সিন আমি কেটে নিতে পারি, দেখি একটু, কারণ এটুকু সিন নিচ্ছি, এখানে বেশি নাই, অল্প একটু আপনার সিনের পার্ট আমরা নিতে পারবো এখান থেকে। তো আমি এখান থেকে কাট করে নিলাম, লাইনে যেটুকু দাঁড়ায় আছে এই পার্টটাকে আনলিঙ্ক করি, শুধুমাত্র ফুটেজটাকে কপি করলাম, ভয়েস আমার মেইনে গেলাম, মেইনে গিয়ে এখানে বাইরে রেখে কার্সার রেখে কন্ট্রোল ভি দিলাম। এখন এটাকে রাইট ক্লিক দিয়ে রিপোল ডিলিট অথবা ব্যাক স্পেস করে দিচ্ছি, এটা যায় না কেন, আচ্ছা এখানে দিলাম, এটাকে একটু টেনে বসে দিই। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা দিতে এসে শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। তাহলে এখন আমি একজনকে খুঁজে বের করব যে মাইকে কথা বলতেছে, যেহেতু বলছে কি রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ, সো ওইটাকে নিব এবং তার পরের ভয়েসটা যেন সে অভিযোগ করতেছে সেটা থাকে। তাহলে আমি এখানে যাই, ফুটেজে যাই, ফুটেজে গিয়ে এমন একটা সিন খুঁজবো যেখানে মাইকে কথা বলতেছে, যেখানে মাইকে কথা বলতেছে। আমি এই যে প্লেয়ারটাকে টেনে ডান দিকে যাচ্ছি, এটা র ফুটেজ, এই যে দেখেন এখানে মাইক কথা বলতেছে। So, এইটারই এমন আমি একটা পার্ট নিব যে সেখানে মাইকে কথা বলতেছে। আচ্ছা, আমরা এখান থেকেই ভয়েসের কাজটা করে নিয়ে এটা আমরা মেইনে পার করব। তাহলে এখানে আমি কাট করি,
যেহেতু এখান থেকে সে মাইকে কথা বলতেছে, এখানে কাট করি, কাট করে একটু দেখি এইটুকু সে কথা বলতেছে এখানে। এরকম কয়েকজন আছে, আপনি চাইলে পরপর নিতে পারেন, আমি একটাই নিচ্ছি যেহেতু সময় কম, আমি একটা নিচ্ছি। ওকে, এইটা নিলাম। এইটার ভয়েসকে আমরা হাই করব, এটার নয়েজটাকে আমরা রিডিউস করব, ঠিক আছে। সবার প্রথম এই ভয়েসটাকে দেখেন, আপনারা শুনতে পারেন কিনা ভয়েসটা। সমস্যা, আমাদের কিছু সমস্যা আছে। এর আগে করছে এখানে আমরা, এর আগে করছে এখানে, তখন এখানকার রিপোর্টটা পাইনি, মানে মেসেজ যাওয়ার কথা যায়নি। শুনতে পারেন ভয়েসটা? শোনা যায়? ভয়েস কি শোনা যায়? খুবই কম, ভয়েস শোনা গেলেও খুবই কম। So, আমাকে এই সাউন্ডটাকে এখন অ্যাডজাস্ট করতে হবে, সাউন্ডটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে কি অ্যাডজাস্টের প্রথম কাজ হচ্ছে রাইট ক্লিক, এখান থেকে যাব হচ্ছে আমরা অডিও গেইন, রাইট ক্লিক দিয়ে অডিও গেইনে যাব আমরা, গেইনে গিয়ে অ্যাডজাস্ট বাই, এখানের ভ্যালু দিয়েছি 12 দিলাম আমি, ওকে দিলাম। দেখেন এটা বাড়ছে কিন্তু আমার, দেখেন। সমস্যা, আমাদের কিছু সমস্যা আছে। এর আগে করছে এখানে আমরা, এর আগে করছে এখানে, তখন এখানকার রিপোর্টটা পাইনি, মানে মেসেজ যাওয়ার কথা যায়নি। এখন সাউন্ডটা বাড়ছে কিনা আগের চাইতে? বাড়ছে সাউন্ড। আর একটু কাজ করি আমরা, রাইট ক্লিক, এখান থেকে অডিও গেইনে যাই, এই যে গেইন টু অ্যাডজাস্ট, এটাকে আমি 0 করে দিচ্ছি, সরি ভুল করলাম, রাইট ক্লিক অডিও গেইন, নর্মালাইজ 0, নর্মালাইজটাকে 0 করে ওকে দিয়ে দিলাম। দেখেন তাহলে আর কি হয়, আমাদের কিছু সমস্যা আছে। এর আগে করছে এখানে আমরা, এর আগে করছে এখানে, তখন এখানকার রিপোর্টটা পাইনি, মানে মেসেজ যাওয়ার কথা যায়নি। এখন হাসপাতালটা করতে চাই, ওরা বলছে হাসপাতালেরটা নাও পরে দিবে। নাও ক্লিয়ার। এবং আমাদের টার্গেট ছিল -6 পর্যন্ত, আমরা এখানে -6 এর জন্য দাঁড়াইছি, উঠে পাশে গেছে। দাঁড়া করাইছে। এখন তো আমার আর কোনো টেনশন নেই, সাউন্ড আগে যেরকম নর্মাল সাউন্ড ছিল সেটাকে আমরা একটু সাউন্ডটাকে হাই করলাম। ওকে গুড। এখন এখানে কিছু নয়েজ আছে, নয়েজটাকে আমরা একটা কারেকশন করবো। ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে আমি এখানে ডি নয়েজ লিখে সার্চ দিচ্ছি, এটাকে টেনে আমি অডিওর উপরে ছেড়ে দিলাম। এখন দেখেন দেখি হাসপাতালেরটা কখন দেয়। আর হাসপাতালেরটা একান্ত দরকার। আজকে 7 দিন হয়ে গেছে, মানে খুব সমস্যার মধ্যে আছি। রিপোর্টটা এখনো পাইনি, মেসেজ যায়নি। আর এখানে দেখলাম যে বলে যে নেগেটিভ হইলে মেসেজ যায়। সাউন্ডটা আরো ক্লিয়ার হয়েছে, আরো একটু ক্লিয়ার করি। এখান থেকে আমি ধরেন ইফেক্ট দিচ্ছি মাস্টারিং, মাস্টারিং ইফেক্টটা দিলাম। না, পজিটিভ হলে মেসেজ যায়, নেগেটিভ হলে যায় না। এখন তো আমাদের তো রিপোর্ট দুটোটাই দরকার, ভালো হোক আর মন্দ হোক। আগের কারণ আমরা অনেকে জব করি, আমাদের জবের এখানে দরকার পড়ে। এখন আজকে আমি 18 দিন 12 দিন হচ্ছে আমি অফিসে যেতে পারতাছি না। ঠিক আছে না, এই সাউন্ডটা ঠিক আছে না এখন? হুম, সাউন্ড কিন্তু এখন পারফেক্ট আছে। তো আমি এখন এখান থেকে খুঁজবো যে অভিযোগ করতেছে আহ, 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 একটা চিকচিক সাউন্ড, সাউন্ডের মধ্যে একটা চিকচিক sound, এগুলো থাকবেই থাকবে। তারপরও আগে যেরকম ছিল ওর চাইতে একটু আমরা আর অনেক ভালো করছি আমরা, এগুলো একটু হালকা পাতলা থাকবে। কিছু সমস্যা আছে। এর আগে করছে এখানে আমরা, আমি চাইলে এখান থেকে এটাকে আরো মডিফাই করতে পারবো, যেমন মাস্টারিংটাকে এডিট করি, দেখেন এটাকে সাউন্ডটাকে আরো আমরা হাই করতে পারবো। এর আগে করছে এখানে, তখন এখানকার রিপোর্টটা পাইনি, মানে মেসেজ যাওয়ার কথা যায়নি। এখন হাসপাতালটা করতে চাই, ওরা বলছে হাসপাতালেরটা এখন একদম পরে দিবে। এর জন্য দাঁড়াইছি, পাশে দাঁড়া করাইছে। এখন দেখি হাসপাতালেরটা কখন দেয়। আর হাসপাতালেরটা একান্ত দরকার। আজকে 7 দিন হয়ে গেছে, মানে খুব সমস্যার মধ্যে আছি। রিপোর্টটা এখনো পাইনি, মেসেজ যায়নি। আর এখানে দেখলাম যে বলে যে নেগেটিভ হইলে মেসেজ যায়, না পজিটিভ হইলে মেসেজ যায়, নেগেটিভ হইলে যায় না। এখন তো আমাদের তো রিপোর্ট দুটোটাই দরকার। আমার মোটামুটি ঠিক আছে। ওকে, এখন আমি এখান থেকে দেখবো যে সে কতটুকুতে আপনার কোথায় কোন পজিশনে গিয়ে সে অভিযোগটা করতেছে। ভালো হোক আর মন্দ হোক, কারণ আমরা অনেকে জব করি, আমাদের জবের এখানে দরকার পড়ে। এখন আজকে আমি 18 দিন 12 দিন হচ্ছে আমি অফিসে যেতে পারতাছি না, এই জব করতে পারতাছি না এই রিপোর্টটার জন্য। আচ্ছা, এই যে
সে কি করতে পারতেছে না, মানে জবে যাইতে পারতেছে না রিপোর্টটার জন্য। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার মেইন পয়েন্ট, যে রিপোর্টের জন্য সে কোথাও যেতে পারছে না, অভিযোগ করতেছে, অফিসে যেতে পারতেছে না। সো ওর আগ থেকে কিছু অংশ আমি কেটে নিব। এখানে তার সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ, এখানে আজকে আজকে আমার 7 দিন হয়ে গেছে। এখন আসছি, 4:30 বাজে সিরিয়াল দিচ্ছি। এখন ওনাকে বললাম আমি মেডিকেলেরটা চাই, মেডিকেলেরটা ওনারা এই যে এখানে ছিল, আমি 18 দিন 12 দিন হচ্ছে আমি অফিসে যেতে পারতাছি। এই যে এখান থেকে নি 12 দিন ছিল। এখন আজকে আমি এখান থেকে নিচ্ছি, আর একটু জুম করে নিব আমি, যাতে কাটতে পারি ঠিক মতো করে। ঠিক আছে, জুম করে নিলাম, এখানে একটা কাট দিলাম, আমি কাট দিলাম। এখন আজকে আমি 18 দিন 12 দিন হচ্ছে আমি অফিসে যেতে পারতাছি না, এই জব করতে পারতাছি না এই রিপোর্টটার জন্য। এটুকু রাখলাম, এটুকু পার্ট কাট করলাম। So, মাঝখানে যে অভিযোগটা করছে এইটুকু পার্টকে আমি কপি করে নিচ্ছি বা কাট করে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, মেইনে গেলাম, মেইনে গিয়ে এর পাশে গিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটাকে এখানে বসাই দিচ্ছি এবং ফুটেজটাকে আমি আনলিঙ্ক করে নিব। হ্যাঁ, আনলিঙ্ক করে নিয়ে এই যে যে উপরে যে গ্যাপ আছে এটাকে আমি মিলাই দিব, টেনে মিলাই দিলাম। ওই একই ফুটেজে সাংবাদিক কথা বলবে এবং পরে এসে তার ভয়েসটা বের হবে। দেখেন, আমি পুরোটাকে দেখাই একটু। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা দিতে এসে শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। এখন আজকে আমি 18 দিন 12 দিন হচ্ছে আমি অফিসে যেতে পারতাছি না, এই জব করতে পারতাছি না এই রিপোর্টটার জন্য। বুঝা গেল? তাহলে এইটুকু পার্ট আমার ক্লিয়ার। আবার একটু ভয়েসে যাই, ভয়েসটা এখন আমরা আবার শুনবো, পরে যে ভয়েসটা বলছে। হাসপাতালের পরিচালক দাবি করেন নির্ধারিত সময়েই তারা রিপোর্ট দিচ্ছেন, তবে জনবলের সংকট থাকায় অনেক সময় কিছু সমস্যা হচ্ছে। আচ্ছা, এইটুকু নিয়ে কাজ করি। সিঙ্ক নিলাম, এখন হাসপাতালের পরিচালককে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, যেখানে উনি অভিযোগ করতেছে তার জনবলের সংকট আছে। শুরুর পার্টটাকে একটু অ্যাডজাস্ট করি। ভক্স পপ। হাসপাতাল এই যে এখান থেকে আমরা কাটবো, এইটুকু পার্টকে ফেলে দিচ্ছি আমি। হাসপাতালের পরিচালক দাবি করেন এই যে এখানে দেখেন প্রচুর একটা গ্যাপ আছে এখানে, এই যে গ্যাপ, এই গ্যাপটাকে কন্ট্রোল করতেছি। এই গ্যাপ গুলো রাখা যাবে না। ঠিক আছে, এই গ্যাপ গুলো, নিঃশ্বাস গুলো রাখা যাবে না। নির্ধারিত সময়েই তারা রিপোর্ট দিচ্ছেন, তবে এই যে এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপ গুলো রাখা যাবে না। এই গ্যাপ গুলো তখনই দেখতে পারবেন যখন আপনি ভয়েসটাকে সর্বোচ্চ পরিমাণে জুম করবেন, এছাড়া আপনি দেখতে পারবেন না, খালি চোখে দেখা যায় না এই গ্যাপ গুলো। জনবলের সংকট থাকায় অনেক সময় কিছু সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে, এইটুকু পার্ট নিচ্ছি। ওকে, তাহলে আমি এইটুকু পার্টকে কাট করি, কন্ট্রোল এক্স, এখানে গিয়ে বাইরে গিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, মিলাই দিলাম আমি। তাহলে এখানেও আছে সিং, সিং মানে কি বলছি, যে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা। তাহলে এখানে শুধু ফুটেজ বসবে, ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলতেছে। এরপরে এই সাংবাদিকের কথা শেষ হয়ে গেলে লাস্টে কি বলছে, যে তার জনবল সংকট আছে। সাংবাদিকের কথা শেষ এবং ঊর্ধ্বতন কর্মকর্তা কোন পজিশনে গিয়ে বলছে তার জনবলের সংকট আছে, সেই কথাটা যেন এখানে ভেসে ওঠে, আমাকে সেটা রাখতে হবে। তো চলুন আমরা খুঁজি আরেকবার, র ফুটেজে যাই। র ফুটেজে গিয়ে এটা আমার মোটামুটি মুখস্থ কোথায় আছে, আর ওইদিকে যাব। প্রথমবার যখন আমি এডিট করি এই ফুটেজটা, মানে যখন প্রথম হাতে পেয়ে যখন student-কে দেখাই, তখন আমি মনে করছিলাম এটা হচ্ছে পরিচালক, এটা মনে করছিলাম আমি। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার পরিচালক। ঠিক আছে, অনেকগুলো মাইক আছে। হ্যাঁ, ইনি বলবে, ইনি বলবে যে তার হাসপাতাল সংকট আছে। So, এটা কোথা থেকে কথা বলতেছে ইনি, ওইটুকু পার্টকে আমরা একটু খুঁজে বের করি।
এখান থেকে উনি কথা বলতেছে, আমি কাট করতেছি এটুকু পার্ট। আগে সাউন্ডটাকে বাড়াবো, না হলে শুনতে পারবো না কি কথা বলতেছে। সাউন্ড বাড়ায়া তারপরে আমি কোনটুকু পার্ট নিব সেটা কেটে নিব আমি। কোথায় কথা বলছে, হ্যাঁ এই যে এই অ্যাম্বুলেন্সের আসার আগ পর্যন্ত তিনি কথা বলছে। হ্যাঁ এখানে কথা বলছে, কাট করলাম। Okay. আচ্ছা, সেম ভাবে রাইট ক্লিক দিব, আমরা অডিও গেইনে যাব। অডিও গেইনে গিয়ে আগে অ্যাডজাস্টে আমি দিয়ে দিচ্ছি 12 দিলাম, ওকে। আবার রাইট ক্লিক, অডিও গেইন, অডিও গেইনে গিয়ে নরমালাইজ টিক চিহ্ন দিয়ে ওকে দিয়ে দিলাম। তাহলে আরো আমার সাউন্ডটা গেইন করবে। তো পড়ে গেল সাউন্ডটা, আবার দিকে যাই, অডিও গেইন, এখান থেকে আমরা 6 করে দিচ্ছি। হ্যাঁ দেখেন, কোভিড হসপিটাল না? ওকে স্যার, যেহেতু এটা কোভিড হসপিটাল, আমরা 171 এখান থেকে আর একটু সাউন্ড বাড়াই, অডিও গেইন, এখান থেকে আরো 6 বাড়াই দিচ্ছি। আমরা 50 জনের ইনফরমেশন কথা পেয়েছি বলা 50 50 171-এর মধ্যে 100টা করা হয় হসপিটালে ভর্তি রোগী এবং তাদের যারা অ্যাটেন্ডেন্ট। আচ্ছা, এখন এখান থেকে খুঁজবো যে কোথায় সে বলতেছে। জানার আছে সেটা হচ্ছে বলেন অনেক সিরিয়াস পেশেন্ট হ্যাঁ। টেস্ট করতে পারে না, যেমন অফিসগুলো বলে তুমি কোনো টেস্ট না করলে, রিপোর্ট না পেলে তুমি অফিসে আসবে না, তার ভিতরে কোনো সিমটম নেই। এটা আসলে টেস্টের দরকারও নাই। এইগুলি আমাদের মানে একটু দিক নির্দেশনা প্রত্যেক অফিসে কর্পোরেট কোম্পানি দেওয়া দরকার। যার কোনো সিমটম নেগেটিভ হোক, রিপোর্টটা তো সে পাবে, পাবে, কিন্তু যেখানে এটা তো আমার কমপ্লেন না। আচ্ছা, আপনাদের কোনো ক্রাইসিস আছে নাকি, জনবল সংকট বা এই যে এখানে জনবল সংকটের যে কথাটা বলছে, ক্রাইসিস, জনবল সংকট, এখান থেকে নিব। জনবল হলো আমাদের কোভিড হসপিটালে যে মনে করেন আমরা 3 শিফট ডিউটি করাই, আবার এদিকে আবার 7 দিন ডিউটি করে 14 দিন কোয়ারেন্টাইনে থাকে। তো যে জনবল ছিল নন কোভিড হসপিটালে, ওই জনবল দিয়ে কোভিড হসপিটালের মানে সার্ভিস দিতে গেলে আমাদের জনবল আরও লাগবে। এটুকু পাঠিয়ে নিচ্ছে, জনবল আরো লাগবে। এইটুকু পাঠকে আমি লাগবে পর্যন্ত কাটলাম, আর এখান থেকে নিচ্ছি, তো যে জনবল ছিল নন কোভিড, এখান থেকে যে জনবল, এটুকু পাঠ নিচ্ছি। এই যে মাঝখানে একটু নেব, এখানে আমি একটু ডিনোয়েসটা দিয়ে দিই, মাস্টারিংটা দিচ্ছি। হসপিটালে ওই জনবল দিয়ে কোভিড হসপিটালের একটু ইকো হয়েছে, ইকোটাকে একটু কমাই দিব। এই যে এটাকে যদি আপনি নিচের দিকে নিয়ে যান আর এটাকে যদি উপরের দিকে নিয়ে যান তাহলে একটু মোটা গলার হবে, ইকো হবে না। মানে সার্ভিস দিতে গেলে আমাদের জনবল আরও লাগবে। ঠিক আছে, আচ্ছা, জনবলকে আরো লাগবে, ওকে। এটা দিল, এরপরে আমি দিচ্ছি যে ডিনোয়েস, ডিনোয়েসটা দিয়ে দিচ্ছি আমি। মানে সার্ভিস দিতে গেলে আমাদের জনবল আরও লাগবে। মোটামুটি ঠিক আছে। জনবল ছিল নন কোভিড হসপিটালে, ওই জনবল দিয়ে কোভিড হসপিটালের মানে সার্ভিস দিতে গেলে আমাদের জনবল আরও লাগবে। ওকে, রাইট ক্লিক দিয়ে আমি সরি এটাকে সিলেক্ট করে কপি করলাম, কপি করে আমার মেইনে গিয়ে এর পাশে যাই, গিয়ে কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করে এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এখন কি করবো, এটার উপর রাইট ক্লিক দিয়ে আনলিঙ্ক করে দিব। ফুটেজটাকে এই যে বাম পাশে ক্লিক দিয়ে ধরে উপরেরটুকু মিলাই দিচ্ছি, ঠিক আছে। হাসপাতালের পরিচালক দাবি করেন নির্ধারিত সময়েই তারা রিপোর্ট দিচ্ছেন, তবে জনবলের সংকট থাকায় অনেক সময় কিছু সমস্যা হচ্ছে। তো যে জনবল ছিল নন কোভিড হসপিটালে, ওই জনবল দিয়ে কোভিড হসপিটালের মানে সার্ভিস দিতে গেলে আমাদের জনবল আরও লাগবে। আচ্ছা, এখানে একটু বেশি চলে আসছে, এইটুকু পার্টকে আমরা একটু এই বরাবর নিয়ে এসে দিচ্ছি, জনবল আরো লাগবে। আচ্ছা, এরপর আবার যাই, ভয়েসে যাই। সিং এখান থেকে কাটে বাদ দিয়ে দিই। নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে এই রোগীকে যে এখানে একটু গ্যাপ আছে, এগুলো গ্যাপ কিছুই রাখবেন না, হ্যাঁ, কারণ এগুলো আপনার সময় অনেক নষ্ট করে দেয়।
হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্স এখানে আছে আবার এই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে মুখ দিয়ে কিন্তু কিন্তু, তাহলে আমার আগের কিন্তুটাকে কেটে বাদ দিতে হবে, আগের যে কিন্তু আছে ওটাকে কেটে বাদ দিতে হবে আমার। তাহলে এদিকে যাই, মুগদা হাসপাতালে আনা হয়, কিন্তু এই যে এখানে কেটে বাদ দিতে হবে, কিন্তু আনা হয়, এর ভেতরটুকুকে ডিলিট ডিলিট। হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে রক্ত আসে তার। পরে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় রোগীর আগেই মৃত্যু হয়েছে। হাবস এই যে আপস, তাহলে মৃত্যু হয়েছে পর্যন্ত নিয়ে আপস মানে হচ্ছে আমার এই যে মৃত্যু হয়েছে ওখানে যে স্বজনদের কান্নাকাটি যে করতেছে ওটা সাউন্ডটাকে আমরা বাড়ায় দেবো, ওই সিনটা রেখে ওটা সাউন্ডটাকে আমরা বাড়ায় দিব। এটুকু কপি করলাম, কপি করে আমি মেইনে যাই, মেইনে গিয়ে এখানে একটু বাইরে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করলাম, পেস্ট করার পরে ডিপোল করে দিলাম, বাস। তাহলে এখন মিলাবো। নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে আচ্ছা, তাহলে এখন আপনাকে একটা অ্যাম্বুলেন্স দেখাতে হবে যেখানে আপনার রুগী আছে। এই রোগীকে মুগদা হাসপাতালে আনা হয়। তাহলে একটু দেখি আমার ফুটেজে গিয়ে যে কোথায় একটা রুগী, আমরা এটা খুঁজবো। এই যে এই যে এখান থেকে নিচ্ছি, ধরেন এই পার্ট থেকে নিচ্ছি, শুধু ফুটেজটা নিব, হ্যাঁ, ভয়েসটা নিব না আমি। এটুকুতে আনলিঙ্ক করি, এইটুকু নিয়ে আসতেছি। এটাকে এখানে মিলাই দিই। প্রথম কথা কি বলছে দেখেন, নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে ভর্তি করাতে না পেরে এই রোগীকে মুগদা হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো আচ্ছা, তাহলে এইটুকু পার্ট রাখি। এখান থেকে আমি একটু এটাকে বড় করলে আগের সিনগুলো পেয়ে যাব, এটাকে বড় করলে আগের সিনগুলো পেয়ে যাবো আমি, বুঝতে পারছি। এটাকে আরো বাম দিকে দিই, মানে এটাকে বড় করবেন, আগের সিনটা পেয়ে যাবেন। তাহলে দেখেন, নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে এই রোগীকে মুগদা হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে রক্ত আসে তার। আচ্ছা এই রক্ত আসে, এই ফুটেজটাকে আর একটু ভালো একটা ফুটেজ আছে, এটা নিচ্ছি। এটাকে একটু বড় করে নিচ্ছি, মানে বারবার আপনার কোনো যাওয়ার দরকার নেই, একটা থাকলে ওটাকে টানাটানি করলে আপনি পেয়ে যাবেন। এটাকে ডান দিকে টানলে পরের সিনগুলো আসবে। এই যে এখান থেকে নিচ্ছি, হ্যাঁ, এখান থেকে নিচ্ছি। নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে এই রোগীকে মুগদা হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে রক্ত আসে তার। এটা মুখ দিয়ে রক্ত আসছে, ঠিক আছে, মুখ দিয়ে রক্ত আসছে, তাহলে এইটুকু ফুটেজ রাখলাম। এরপরে কি বলছে, পরে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় রোগীর আগেই মৃত্যু হয়েছে। এই যে পরীক্ষা করতেছে ভিতরে, ওইটুকু সিন নিয়ে আসি। এখানে যে ভিতরে পরীক্ষা নিরীক্ষা করতেছে এটুকু ফুটেজ আমি নিব, তাহলে মাঝের টুকুকে কেটে বাদ দিচ্ছি। তার পরে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় রোগীর আগেই মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে। এরপরে কি ছিল, আপস, ঠিক আছে, এরপরে আপসটা ছিল। তাহলে আমি এখান থেকে এটাকে বাদ দিই, বাদ দিয়ে ওই যে কান্নাকাটি করতেছে সেই ফুটেজটা নিয়ে আসি। তাহলে একটু সামনের দিকে যাই,
তো দেখবো কোথায় কান্নাকাটি করতেছে, সেই ফুটেজটা নিয়ে আসবো সাউন্ড সহ। এই যে এখানে গেলে হয়তো পাবো। এই যে এটা, আচ্ছা এইটুকু ফুটেজ নিচ্ছি আমি। যেহেতু আপস বলছে, এটাকে আমার নিয়ে আসতে হবে, কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। মৃত্যু হয়েছে। আচ্ছা তাহলে এইটুকুকে বাদ দিয়ে দিই, কোনো চিকিৎসা নেই, এইটুকু রাখলাম। সেম ভাবে এখানে এখন রাইট ক্লিক দিয়ে আমরা অডিও গেইনে যাব, অডিও গেইন থেকে এটাকে 12 করে দিলাম, গেইনটা আমার বেড়ে গেল, বেড়ে গেছে দেখেন। চাইলে আমরা ভলিউমটাকে আর একটু এটাকে আপ করতে পারি, হ্যাঁ এই যে দাগটাকে টেনে উপরে দিতে পারি, যেহেতু এটাকে আপস বলছে। হয়েছে। এরপরে ভয়েসটা কি আছে দেখি আমরা। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা হাসপাতালেও স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন রোগীর স্বজনরা। নন পজিটিভ করোনা কাট করি। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা হাসপাতালেও স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যকর্মী করি, স্বাস্থ্য স্বাস্থ্যকর্মী, তবে স্বাস্থ্যকর্মী দুইবার বলছে, আগের স্বাস্থ্যকর্মীকে বাদ দিব আমি, স্বাস্থ্যকর্মী এখানে দুইবার উল্লেখ করছে। স্বাস্থ্যকর্মী আসি, কুর্মিটোলা হাসপাতালেও স্বাস্থ্য, এটা মাঝখান থেকে দিতে হবে। স্বাস্থ্যতালেও এইটুকু পাটকে কেটে দিচ্ছি। হাসপাতালেও স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন রোগীর স্বজনরা। নন এই যে মাঝখানে গ্যাপ আছে, গ্যাপ গুলোকে উঠাই দিব। গ্যাপ গুলোকে উঠাই দিব। নন পজিটিভ করোনা রোগীর জন্য আলাদা ওয়ার্ড দাবি করেন তারা। এইটুকু নিচ্ছি। আর বাদল, আর টিভি, ঢাকা। ওকে শেষ, এইটুকু দিয়েই আমি শেষ করে দিলাম। তাহলে এটা একটু বড় করি, এখান থেকে সম্ভবত। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কর্মী হ্যাঁ এইটুকুতে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা হাসপাতালেও স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন রোগীর স্বজনরা। তাহলে এখন আমরা খুঁজতে হবে রোগীর স্বজনরা কোথায় করতেছে। কুর্মিটোলা হাসপাতাল, এটা খুঁজতে হবে আপনাকে। হ্যাঁ এই হাসপাতালটা খুঁজে বের করতে হবে। তাহলে এর পরের ফুটেজটা নিচ্ছি। এখান থেকে নিচ্ছি, ঠিক আছে, এখান থেকে নিলাম, এইটুকু নিলাম। তারপরে যে রুগীর স্বজন ধরে দিচ্ছে এইটুকু নিচ্ছে, কেটে নিচ্ছে, আগে কেটে নিয়ে তারপরে এক মাসে পার করে নিয়ে যাবো। আমি শুধু ফুটেজ নিব এখানে, এই দুটো নিলেই হয়ে যাবে। এই দুটো ফুটেজকে কপি করি, মেইনে গিয়ে পেস্ট করে দিচ্ছি। এই দুটো নিলে আমার মোটামুটি পুরোটাই কভার হয়ে গেছে আমার, অনেক বড় বড় করে নেওয়া হয়েছে। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা হাসপাতালেও স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন, এটুকু আর না রাখি, কেটে দিয়ে যখন অভিযোগ করতেছে ওইটুকুকে নিয়ে আসি।
করলেন রোগীর স্বজনরা। নন পজিটিভ করোনা রোগীর জন্য আলাদা ওয়ার্ড দাবি করেন তারা। দাঁড়া। আচ্ছা, এখন এআর বাদল মাইক্রোফোনে কথা বলতেছে, তার ফুটেজটা নিয়ে এসে এই যে এখানে আছে, এই যে এখানে দাঁড়ায় আছে, আর টিভি আছে। সো এটা নিচ্ছি, আর একটু পার্ট নিলাম, এর ভিতরটুকু কপি, দেন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, ফুল ডিলিট, এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আর বাদল, RTV, ঢাকা। ওকে, এখন দেখ, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত শুরুতে যাই, দেখেন ভালো করে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় নতুন করে 18,498টি নমুনা পরীক্ষায় 3,868 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,868টি। 24 ঘন্টায় শনাক্তর হার 20.91%। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা দিতে এসে শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। এখন আজকে আমি 12 দিন হচ্ছে আমি অফিসে যেতে পারতাছি না, এই জব করতে পারতাছি না এই রিপোর্টটার জন্য। হাসপাতালের পরিচালক দাবি করেন নির্ধারিত সময়েই তারা রিপোর্ট দিচ্ছেন, তবে জনবলের সংকট থাকায় অনেক সময় কিছু সমস্যা হচ্ছে। তো যে জনবল ছিল নন কোভিড হসপিটালে, ওই জনবল দিয়ে কোভিড হসপিটালের মানে সার্ভিস দিতে গেলে আমাদের জনবল আরো লাগবে। নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে এই রোগীকে মুগদা হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে রক্ত আসে তার। পরে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় রোগীর আগেই মৃত্যু হয়েছে। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা হাসপাতালেও স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন রোগীর স্বজনরা। নন পজিটিভ করোনা রোগীর জন্য আলাদা ওয়ার্ড দাবি করেন তারা। আর বাদল, RTV, ঢাকা। বলেন কি বুঝলেন, কি করলাম, বুঝছেন কিনা? এটা কিন্তু আপনার প্রজেক্টর হেল্প করবে। দেখেন আমি আপনার কথা অনুযায়ী সিকোয়েন্সও আমি মিলাইছি। যেখানে বলছে রোগীর মুখ দিয়ে রক্ত উঠছে, সেখানে আমি মুখ দিয়ে রক্ত ওঠার ফুটেজটা রাখছি। ঠিক আছে, ইয়েস, ইউ ক্যান ডু ইট। মূল কথা হচ্ছে কি, আপনাকে চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। মানে আপনি ধরেন বিষয়টা এরকম যে আমি গণিত পারি, এখন আর করবো না, পরে করবো না, পরীক্ষা খাতা লিখতে ভালো লাগতেছে না। ঠিক আছে, তো আপনাকে প্র্যাকটিস করতে হবে। দিন দিন ডিফিকাল্ট তো আরো হয়নি, হবে আরো, সামনে আরো ডিফিকাল্ট হবে। আপনাকে প্র্যাকটিস করতে হবে, ভুল হোক ঠিক হোক, ভুলই করে না, ভুলই করে প্র্যাকটিস করে জমা দেন যে করছি আমি তাহলে যে ভুলটা ধরতে পারবো, আপনার প্রবলেমটা আপনি ফেস করবেন, আপনি খাতায় নোট করতে পারবেন যে এই প্রবলেমটা আমি ফেস করতেছি, এইটা আমার ঘটনা ঘটতেছে, এটা হচ্ছে না। আপনি প্র্যাকটিসই করতেছেন না, আমি আপনাকে কোনো সলভই দিতে পারতেছি না। এ শুধু কি হইলো, আপনি হয় পরবর্তী ভিডিওটা রেখে দিচ্ছেন, ওই ভিডিওটার পরে আপনি দেখতেছেন না, আপনার পরবর্তীতে 3 ঘন্টার বা 2 ঘন্টার ভিডিও দেখার আগ্রহ থাকে না। ঠিক আছে, দেখা যাচ্ছে আবার নতুন কোনো কোর্সে বা নতুন কোনো প্রতিষ্ঠানে আমরা ড্রাইভ করি, যে এখানে হচ্ছে না, আবার নতুন দেখি সেটা অন্য একটা প্রতিষ্ঠানে যাই। এইরকম করে কিন্তু হয় না আসলে। ঠিক আছে, যতটুকুই করেন প্র্যাকটিস করেন। এবং আপনাদেরকে আমরা সিলেবাসটা, আমি যেভাবে সিলেবাসটা সাজাইছি, ভাই যেটা দেখায় সেটা আগে শেখেন। ক্যাপকাটের জায়গাতে আছে, যেটা দেখাচ্ছি সেটা আগে শেষ করি আগে। আপনাদের ক্যাপকাট সিলেবাসে আছে, আমি দেখাই দিব। হ্যাঁ, আচ্ছা, কি বলতেছিলাম, কার মধ্যে কি চলে দিল আর মনে পড়তেছে, ভুলে গেছি। Okay, so এই ফুটেজ গুলো আমি দিয়ে দিব, আপনারা একটু প্র্যাকটিক্যালি করেন, কাট সাট করে সামনে পেছনে যুক্ত করে একটু আপনারা বসায়। তো যেটা বলতেছিলাম, আপনাদের সিলেবাসটা তৈরি করা হয়েছে শুধুমাত্র আপনার কাট অ্যানিমেশন এগুলো না, প্রজেক্ট গুলো দেখেন। আপনাদের কিন্তু আমি এই আলী আব্দ, সরি, এই যে কি বলে ওটাকে, ইন্ডিয়ান ওই ইউটিউবের নাম, একজন বলেছিল যে এর নিউজ আমরা দেখবো, ধূপরাটির নিউজ দেখবো।
আপনাদের কিন্তু দেখানো হয়েছে, কিন্তু একদম সেম স্টাইলে দেখাইছি আমি, দুপুরের স্টাইলে দেখাইছি। রিসেন্ট যেগুলো ট্রেন্ডিং চলতেছে, এই ধ্রুপরাঠিটা আগের ব্যাচেও দেখায়নি, মানে আপনারা তো 20 নাম্বার 19 নাম্বার ব্যাচেও দেখায়নি, কারণ ওদের ভিতরে আগ্রহ কম ছিল। আপনাদের ভিতরে আগ্রহ ছিল, আপনারা রিকোয়েস্ট করছেন, আমি দেখাইছি। ঠিক আছে, সিলেবাসের বাইরে গিয়ে আপনাদের দেখাইছি। তো ভাই যতটুকু দেখাই ওইটুকু একটু প্র্যাকটিক্যালি করেন। কয়েকজন শুধু মনে হয় কাজটা করছেন, বাকি কেউ প্র্যাকটিক্যালি করেননি আপনারা। একটা করে ক্লাস যাচ্ছে, নতুন করে কাজ জমা হইতেছে, একটা করে ক্লাস যাচ্ছে, নতুন করে কাজ জমা হইতেছে। কবে শেষ করবেন এগুলো? বলেন, কবে শেষ করবেন? জি রায়হান, লেখেন আপনি, আপনার অ্যান্সার দিচ্ছি। একটা ভিডিও দেন, নাফিস সেলিমকে একটা ভিডিও দেন, ওর ভিডিওটা দেখি একটু, এটা দেন, দেখে তারপরে দেখাচ্ছি। আচ্ছা, So, মোটামুটি আহ আমরা প্রায় প্রিমিয়ার প্রো শেষের পথে। এখানে আপনারা পিসেট গুলো নিয়ে এসে কাজ করবেন, যতটুকু দেখানো হয়েছে এইটুকু একটু আপনারা প্র্যাকটিক্যালি করেন। এখন আমরা আজকে থেকেই আমরা আফটার ইফেক্টে মুভ করব। আফটার ইফেক্টের আগে টুলগুলো দেখবো, দেন আমরা লাস্টের দিকে গিয়ে ক্যাপকাট আমি আলোচনা করব। এরকম একটা কাজ দেন, কিরকম কাজ, এই পুরো প্রজেক্টটা আমি দিয়ে দিব আপনাদেরকে, পুরো প্রজেক্ট ফাইলটা দিয়ে দিব, আপনারা কাজ করবেন। Once everything's perfectly organized, I'll start working on my thesis. Grammarly সিন্ডিকেট এই শব্দটা গত 15 বছরে বাংলাদেশে শুনে নাই এমন মানুষ পাওয়া খুবই কঠিন। প্রতিদিনের বাজার বলি, যে কোনো ব্যবসা বলি, যে কোনো সরকারি বেসরকারি কাজ বলি, এখানে ম্যাক্সিমাম আফটার ইফেক্টের কাজ, তবে প্রিমিয়ার প্রোতেও করা যাবে। আমি একটু আপনাকে ভেঙে ভেঙে বলি। সিন্ডিকেট এই যে এই পার্টটা যেটা আসলো, সিন্ডিকেট যে কথাটা বলতেছে, এটা আছে হচ্ছে টেমপ্লেট ইউজ করছে সে, ডকুমেন্টারি টাইপের টেমপ্লেট সে এখানে ইউজ করছে। আপনাদের যে সাইট গুলো দিছি ওইখানে গিয়ে ডকুমেন্টারি টেমপ্লেট লিখে সার্চ দিবেন, দেখবেন এই টাইপের টেমপ্লেট আপনার চলে আসবে। এই শব্দটা গত 15 এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে লেখাগুলো ঝাপসা হয়ে গেছে, এটা আফটার ইফেক্টের টেক্সট অ্যানিমেশন, প্রিমিয়ার প্রোতে নাই। এই যে লেখা দেখেন নাই থেকে ধীরে ধীরে আসতেছে, এটা সম্পূর্ণ আফটার ইফেক্টের কাজ। 15 বছরে বাংলাদেশের এই যে বাংলাদেশ ম্যাপটা যে আসতেছে, এটা 3D মোডে রাখছে, এবং শুনে নাই ম্যাপের ভিতরে যে মানুষের ছবিটা রাখছে, এটা ফটোশপের কাজ। এটার ভিতরে ফটোশপে ক্লিপিং মার্কসে করছে। এমন মানুষ পাওয়া খুবই এটা 3D দিয়ে, আর খুবই লেখাটা আসলো, এটা আপনার প্রিমিয়ার প্রোতেও করা যায়। কঠিন। প্রতিদিনের বাজার বলি, এটা কারোসল, যে একটা করে আসতে যে কোনো ব্যবসা বলি, এটা কারোসল, ঠিক আছে। যে কোনো সরকারি বেসরকারি কাজ বলি, সব জায়গায় কম বেশি এই সিন্ডিকেট শব্দটা বার আমরা শুনেছি। টিম সিন্ডিকেট প্রায় 60 কোটি। এটা ফুটেজের উপরে ওভারলে একটা গ্রিড ইফেক্ট দিছে, নিউজ থেকে সিন্ডিকেটেড টপিকসটা কেটে বসাইছে, ঠিক আছে। এই যে উপরে আপনার গ্রিড একটা ইফেক্ট দিছে, টাকা হাতিয়ে নিয়েছে। যুদ্ধের অজুহাতে দাম বাড়াতে বাজার বিভিন্ন নিউজ চ্যানেল থেকে সিন্ডিকেটের আপনার ছোট ছোট ক্লিপ কেটে নিছে। থেকে সয়াবিন তেল উধাও করে দিয়েছে কিছু অসাধু সিন্ডিকেট। দেখেন যখন সয়াবিন তেলের কথা বলছে, এবং এই যে আর টিভির দেখেন তো, এই লোগোটা খেয়াল করেন তো, কি করছে এটা বলেন তো? ফ্লিপ করে দিছে, এক্স্যাক্টলি উল্টায় দিছে, যাতে কপিরাইটের হাত থেকে বাঁচা যায়, উল্টায় দিছে। সিন্ডিকেট নামক অদৃশ্য শক্তির দেখেন ফার্স্ট আপনার কি বলবো, উচ্চারিত করতে পারতেছি না, উল্টায় দিছে, মানে কপিরাইটের হাত থেকে বাঁচার জন্য ভিডিওটাকে আপনার ফ্লিপ করে দিছে। অরিজিনাল ভিডিওটাকে উপরে ওভারলে দিছে, দেন ভিডিওটাকে ফ্লিপ করে দিছে। হাতে বন্দী দেশের জনগণ। শেখ হাসিনা সরকারের আমলে
এখানে দেখেন এই যে পুরো ফেস থেকে ব্লার করে দিছে। ব্লার আপনারা পারেন, ব্লারটা কিভাবে করতে হয় এটা আপনারা জানেন। সিন্ডিকেট করে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয়। এই পার্ট দেখেন, এই পার্ট দেখেন, এই পার্ট। সিন্ডিকেট নামক অদৃশ্য শক্তির হাতে বন্দী দেশের জনগণ। শেখ হাসিনা সরকারের আমলে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয়। এই যে এখানে কি হচ্ছে এগুলো বলেন তো? হাইলাইট, ফ্ল্যাশ ইফেক্ট, এগুলো হচ্ছে ওভারলে, আর সুন্দর সুন্দর ট্রানজেকশন ইউজ করছে। এই যে ফ্ল্যাশ যেগুলো দেখতেছেন এগুলো ওভারলে। কিন্তু কারা এই সিন্ডিকেট? এটা সম্পূর্ণ কাজ আফটার ইফেক্টের, এটা দেখাবো আমি, এই কাজটা দেখাবো কিভাবে গড়ে উঠেছে পিছনে ব্যাকগ্রাউন্ড চলে গেল, আর একটা ব্যাকগ্রাউন্ড আসলো, এগুলো দেখাই দিব আফটার ইফেক্ট, টেনশন করেন না। এক একটা সিন্ডিকেট এগুলো এআই ছবি, এগুলো এআই ছবি। চক্র, তাদের এত প্রভাবের পিছনে রহস্যটা কি? আর এই যে এখানে দেখেন সিন্ডিকেট চক্র, তাদের এত প্রভাবের এই যে এর যে মাথা নড়তেছে, এটা আফটার ইফেক্ট দিয়ে করা, এটাও দেখাই দিব। পিছনে এই যে মাথাতে নড়তেছে, রহস্যটা কি? এটা আফটার, এগুলো প্রিমিয়ার প্রোতে করা যায় না। মানে আফটার ইফেক্ট এখন অ্যানিমেশনের চাইতে, ধরেন আপনার ক্যারেক্টার অ্যানিমেশন বা 2D অ্যানিমেশন চাইতে এডিটিং সেক্টরে খুব বড় একটা জায়গা দখল করছে আফটার ইফেক্ট। সিন্ডিকেট যুক্ত দেশকে আদৌ আমরা আশা করতে পারি? এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমি চেষ্টা করব ইন ডিটেলস আপনাদের এই যে এটা কি করছে, পিছনে লেখা দিছে, এগুলো থাকবে, এগুলো আমাদের এই আফটার ইফেক্টে আছে। আমি এই ভিডিওটাকে ডাউনলোড করি আপনাদের আজকে আফটার ইফেক্টের পার্টে এখান থেকে কিছু একটা অংশ করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখেন এটাকে আমি ডাউনলোড করি, ভিডিওটাকে ফুটেজটাকে, মানে এখান থেকে ভয়েসটা নিব। হ্যাঁ, আর এখান থেকে যে যে অ্যানিমেশন গুলো সহজ সেই অ্যানিমেশন গুলো আজকে আমি করে দেখাচ্ছি। চলেন আফটার ইফেক্টে যাই, এটা করাটি উনি কি দিছে। আচ্ছা, ডাউনলোড হয়ে থাকে। প্রিমিয়ার প্রোতে আমরা আপাতত ক্লোজ বন্ধ রাখি, রেখে আফটার ইফেক্টে পারবেন। মিড লেভেল পর্যন্ত এক্সপার্ট বানাতে পারবো না, এক্সপার্ট করতে পারবো না, কারণ আপনাদের ক্লাস আছে আর কয়টা, 8টা ক্লাস, 7টা ক্লাস আমি পাবো। ঠিক আছে, এক্সপার্ট আপনারা হতে পারবেন না। তবে যতটুকু ট্রেন্ডিং আছে আমি ওইটুকু পার্ট আপনার ইফেক্টটা আপনাদেরকে শিখাই দিচ্ছি আমি। আচ্ছা, আফটার ইফেক্ট, হ্যাঁ অন্য জায়গা থেকে আপনারা একটা কোর্স করে নেন। 10 নম্বর ক্লাসে কিছু নাই, 10 নম্বর ক্লাসে আপনাদের রেজাল্ট দিতে শুধু, 10 নম্বর ক্লাসে কিছু নাই। আচ্ছা, প্রিমিয়ার প্রোর মতন আফটার ইফেক্টও যখন আমি ওপেন করব 2টা উইন্ডো আসবে আমার। আমি এখানে আফটার ইফেক্ট 20টা ওপেন করে রাখছি, আপনাদেরকে 23-24 দেওয়া আছে, আপনারা ওখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। ওকে, আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিই। প্রিমিয়ার প্রোতে আপনার কি করে রাখছে, স্ক্রিনটা সেট আপ করা লাগছে, কিন্তু এখানে সেট আপের প্রয়োজন নাই, যা ডিফল্ট আসবে ওইখানে আপনি কাজ করবেন, এখানে সেট আপের কোনো প্রয়োজন নাই। প্রিমিয়ার প্রোতে আমাকে সবার প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করা লাগছে, কিন্তু আফটার ইফেক্টে আমাকে একটা কম্পোজিশন ক্রিয়েট করতে হবে, একই জিনিস। আফটার প্রিমিয়ার প্রোতে ছিল প্রজেক্ট, আর এখানে হচ্ছে আমার কম্পোজিশন। আমি চেষ্টা করবো 20 ভাষণে দেওয়ার, ঠিক আছে, আমি চেষ্টা করবো। আচ্ছা, আপাতত এখন মেসেজটা বন্ধ রাখেন, আমি একটু থিওরি পার্টটা শেষ করি, নাহলে আমার বারবার মনোযোগ ওইদিকে চলে যাচ্ছে। মেসেজ করে একটু বন্ধ রাখেন। সো আমরা প্রিমিয়ার প্রোতে প্রজেক্ট ক্রিয়েট করছি, এখানে হচ্ছে আমাদের কম্পোজিশন।
প্রিমিয়ার প্রোতে আমার টুলবার ছিল হচ্ছে বাম পাশে বা কোনো এক সাইডে ছিল ডান পাশে, এবং অল্প করে টুল ছিল। এখানে অসংখ্য টুল আছে, এখানে আবার অসংখ্য টুল আছে। ঠিক আছে, এই টুলগুলো নিয়ে আমরা কাজ করবো ধীরে ধীরে। কমন একটা টুল প্রিমিয়ার প্রো ছিল, এখানেও আছে, নাম হচ্ছে সিলেকশন টুল। অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, এটা হচ্ছে কমন ছিল একটা, প্রিমিয়ার প্রোতেও আছে, এখানেও আছে। আচ্ছা, কম্পোজিশন আমরা ক্রিয়েট করি, নিউ কম্পোজিশনে ক্লিক দিব। আমি প্রজেক্টের নাম বা কম্পোজিশন নাম এখানে দিব। এরপর আমার পেজের সাইজ 1080x1920 দিলাম। ফ্রেম রেট, এখানে ফ্রেম রেটটা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেম রেটটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ। এক ফ্রেম বেশিও রাখবেন না, এক ফ্রেম কমও রাখবেন না, আপনি যতটুকু দরকার সেইটুকু রাখবেন আপনি। এরপর ডিউরেশন, আপনার একটা অ্যানিমেশন কত সেকেন্ড হবে, এখানে মিনিট নিয়ে কোনো কাহিনী নাই, কারণ আপনাকে প্রতি সেকেন্ডে কাজ করে ওটাকে আপনাকে আউটপুট দিতে হবে। কারণ এখানে যদি আপনি ঘন্টার পর ঘন্টা কাজ করেন তাহলে আউটপুট দিতে কয়েকদিন লেগে যাবে। তো আমরা চেষ্টা করব যে একটা কথা, সেই কথার শুরু এবং শেষ ওইটুকু পার্টকে আমরা অ্যানিমেশন করব। অ্যানিমেশন করে ওটাকে আমি MP4 এ এক্সপোর্ট দিব। ঠিক আছে, MP4 এ এক্সপোর্ট দেওয়ার পরে আমরা ওই সবগুলো ভিডিও প্রিমিয়ার প্রোতে নিয়ে গিয়ে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, ওইখান থেকে আমরা আউটপুট দিতে খুব দ্রুত হবে। আফটার ইফেক্ট অনেক ভারী একটা সফটওয়্যার, এখান থেকে যদি অনেক বড় একটা ভিডিও আপনি এক্সপোর্ট দিতে যান অনেক সময় লেগে যাবে। সো আমার কাজ হবে এখান থেকে অল্প করে ছোট ছোট ক্লিপ আমরা এখান থেকে আউটপুট আমি বের করব। সো এখানে ডিউরেশন, আমার অ্যানিমেশনটা কত সেকেন্ডের হবে, ধরেন আমি ডিউরেশনটা 40 সেকেন্ড রাখলাম। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে হোয়াইট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইট করে দিলাম। এটা হচ্ছে আমার পেজ সেটআপ। দেন আমি এটাকে ওকে দিচ্ছি। যদি আমি রিলের জন্য করতে চাই, এটা যাবে উপরে 1900, এটা বর্তমান রিলে আছে 1080x1920, এটাকে 1920x1080 তে কনভার্ট করি। এটা নর্মাল ভিডিও আমার 16:9। আর রিল হইলে উপরে হচ্ছে আপনার 1080, নিচে হচ্ছে 1920। দেন আমি এটাকে ওকে দিয়ে দিচ্ছি। আর বাম পাশে হচ্ছে প্রজেক্ট ফাইল, এবং দেখেন প্রজেক্টের উপরে ইফেক্ট কন্ট্রোল এখানেও আছে আবার। তবে এই ইফেক্ট কন্ট্রোল এখানে কোনো প্রয়োজন আছে কিন্তু পরে। আমার এখানে প্রজেক্ট, এখানে সকল প্রকার ফাইল এখানে ওপেন হবে, ভিডিও, অডিও, ছবি, যা কিছু আছে সব এখানে ওপেন হবে। এরপর নিচেরটা হচ্ছে আমার টাইম লাইন বলতে পারি। টাইম লাইনের দুটো পার্ট আছে, এখানে আমার লেয়ার গুলো থাকবে এবং লেয়ারের বার গুলো এখানে থাকবে। আমার লেয়ারের নামগুলো থাকবে বাম সাইডে, লেয়ারের বার গুলো থাকবে আমার ডান সাইডে। এটা আমার প্রিভিউ স্ক্রিন। ঠিক আছে, আর এই পাশে এগুলো বিভিন্ন প্যালেট আছে, আর এখানে কিছু টুলবার আছে। তো চলেন আমি এখানে একটা শেপ তৈরি করি। একটা শেপ তৈরি করেছি, যে রেক্ট্যাঙ্গেল, ক্লিক দিয়ে ধরে রাখবো, তাহলে আমার এখানে অপশনগুলো বের আসবে। আমাদের প্রিমিয়ার প্রো ছিল মাত্র 2টা, এখানে দেখেন কয়টা আছে, 5টা আছে। রেক্ট্যাঙ্গেল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল। প্রিমিয়ার প্রো দিয়ে প্রত্যেকটা শেপের আমরা 2টা করে কালার দিয়েছি, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে আপনার একটা ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। যখন আপনি এখান থেকে যে কোনো শেপ সিলেক্ট করেন না কেন, ডান পাশে লেখা থাকবে ফিল এবং স্ট্রোক। আপনি যদি স্ট্রোকটাকে অফ করতে চান, স্ট্রোক লেখাতে ক্লিক দিতে হবে, দিয়ে এই যে ক্রস সাইন। আবার কালার দিতে হলে এখান থেকে কালার দিতে হবে। আপনি যদি ফিলটাকে অফ করতে চান, ফিল লেখার ওপরে আপনাকে ক্লিক দিতে হবে, এখান থেকে আপনি ক্লোজ করে দেন, তাহলে আপনার ফিল কালারটাও কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আবার স্ট্রোক কালার দিবেন, আপনি স্ট্রোক লেখাতে ক্লিক দিয়ে এই পাশে ক্লিক দিলাম, দেখেন আমার স্ট্রোকটাকে ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আমার স্ট্রোক সাইজ, যে আমার বর্ডার লাইনটা কত মোটা হবে সেই স্ট্রোক সাইজটা এখানে আছে। তো আপাতত আমি এখানে স্ট্রোকটাকে অফ রাখতেছি, ফিলটাকে আমি এখানে অন করলাম। ফিলে একটা আমার কালার আছে, এটাকে টেনে আমি এখানে বসাইলাম। সিলেকশন টুলে যাই, যখনই আমি এখানে অবজেক্টটাকে ক্রিয়েট করছি, দেখেন নিচে আমার ওই অবজেক্টের লেয়ার চলে আসছে, একটা ওই অবজেক্টের লেয়ার আমার চলে আসছে। এবং এই যে অ্যাঙ্কর পয়েন্ট, আমরা প্রিমিয়ার প্রোতে কি করছিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যেখানে আমার প্রয়োজন সিলেকশন টুল দিয়ে সেই জায়গাতে আমি মুভ করছিলাম। অ্যাঙ্কর পয়েন্ট সেই জায়গাতে আমি মুভ করছিলাম, কিন্তু এখানে অ্যাঙ্কর পয়েন্ট মুভ করার জন্য আলাদা আপনাকে টুল ব্যবহার করতে হবে। আপনি এখানে সরাসরি অ্যাঙ্কর পয়েন্টকে নিতে পারবেন না। যখনই আপনি অ্যাঙ্কর পয়েন্টকে ধরবেন, আপনার মূল অবজেক্টটাই নড়ে চলে যাবে, মূল অবজেক্টে আপনার নড়ে চলে যাবে, মূল অবজেক্টটা নড়ে চলে যাবে।
এখানে আপনার থাকবে না। তো আমরা যেটা করব, অ্যাঙ্কর পয়েন্ট নড়াচড়ার জন্য এখানে আমাদের একটা আলাদা টুল আছে, সেই টুলটা ব্যবহার করব। টুলটার নাম হচ্ছে এই যে রোটেট টুলের পাশে আছে প্যান বিহাইন্ড টুল। টুলটার নাম হচ্ছে প্যান বিহাইন্ড টুল। এই টুলটাতে আমি ক্লিক দিব। ক্লিক দিলে এখন আমার এটা অবজেক্ট মুভ হবে না, আমার কি হবে, এই অ্যাঙ্কর পয়েন্ট আমার মুভ হবে। দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট আর মুভ হচ্ছে, এই অ্যাঙ্কর পয়েন্ট আর মুভ হচ্ছে, এই অ্যাঙ্কর পয়েন্ট আর মুভ হচ্ছে। তাহলে অ্যাঙ্কর পয়েন্ট মুভ করার জন্য এখানে আছে আমার প্যান বিহাইন্ড টুল। অ্যাঙ্কর পয়েন্ট মুভ করার জন্য প্যান বিহাইন্ড টুল, আর অবজেক্ট মুভ করার জন্য সিলেকশন টুল। অবজেক্ট মুভ করার জন্য সিলেকশন টুল, আর এই ভিতরে ট্রিগার পয়েন্ট মানে অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে এটাকে মুভ করার জন্য প্যান বিহাইন্ড টুল। প্যান বিহাইন্ড টুল। আচ্ছা, প্যান বিহাইন্ড টুল ধরেন আমার এখানে স্ক্রিনের বাইরে আছে, প্যান বিহাইন্ড টুলটা আমার স্ক্রিনের বাইরে আছে, আমি চাচ্ছি এটাকে এক ক্লিকে আমার অবজেক্টের সেন্টারে নিয়ে আসবো, এক ক্লিকে অবজেক্টের সেন্টারে নিয়ে আসবো। তাহলে প্যান বিহাইন্ড টুল, প্যান বিহাইন্ড টুলের উপরে কন্ট্রোল ধরে, প্যান বিহাইন্ড টুলে কন্ট্রোল ধরে মাউসের ডাবল ক্লিক দিব, সে এক লাফে মাঝখানে চলে আসবে। এটাকে আপনি মুভ করবেন এই কর্নারে, সহজ হচ্ছে কন্ট্রোল ধরে এটাকে ক্লিক দিয়ে ধরে রাখলে একদম দেখেন সে ক্যাপচার করতেছে। কন্ট্রোল ধরে থাকলে সে লাইনটা মেনটেন করতেছে, এই দেখেন লাইনটা মেনটেন করতেছে, এখানে লাইন শো করছে, লাইনটা মেনটেন করতেছে। কন্ট্রোল ধরে যদি আমি এটাকে মুভ করি তাহলে আমার যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্টে আমি খুব সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। তাহলে আমরা সিলেকশন টুল, সিলেকশন টুলের কাজ হচ্ছে অবজেক্টটাকে মুভ করা, এবং প্যান বিহাইন্ড টুল, প্যান বিহাইন্ড টুলের কাজ হচ্ছে এর ভেতরে যে আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে আমার মুভ করা, এটাকে অ্যাডজাস্ট, একদম সেন্টারে অ্যাডজাস্ট করার নিয়ম হচ্ছে কন্ট্রোল ধরে ডাবল ক্লিক, তাহলে আমার এটা সেন্টারে অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বর টুল আছে হচ্ছে হ্যান্ড টুল। আমার যে পুরো যে উইন্ডোটা আছে এই উইন্ডোটাকে আমি মুভ করতে পারবো, এই যে ভিতরে যে আমার ক্যানভাসটা আছে এই ক্যানভাসকে আমি মুভ করতে পারবো হ্যান্ড টুলের সাহায্যে, এটা আমার হ্যান্ড টুল। অথবা আমি সিলেকশন টুলে আসি, সিলেকশন টুলে থেকে আমি হ্যান্ড টুলে যাব, সিলেকশন টুলে থেকে আমি হ্যান্ড টুলে যাব, তাহলে কিবোর্ডের স্পেস বার, সবচেয়ে বড় যে কি স্পেস বার, ওই স্পেস বারটাকে ধরে রাখবো। ধরে রাখলে দেখেন আমার মাউসটা তখন হ্যান্ড টুল হয়ে গেছে। আপনাকে স্পেস বারটাকে ধরে রাখতে হবে, স্পেস বারটাকে আপনাকে ধরে রাখতে হবে, ধরে রেখে আপনি এটাকে মুভ করবেন, এটাকে আপনি মুভ করবেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আপনার জুম টুল। আমি ক্যানভাসটাকে জুম করতে পারবো, ক্যানভাসটাকে আমি জুম করতে পারবো। এটা জুম ইন হবে আমার, এখান থেকে আমি এটাকে আবার ফিট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন কিছু আইকন এখানে আবার হাইড হয়ে আছে, অরবিট, তারপর আছে প্যান বিহাইন্ড টু, প্যান আন্ডার, আর আছে আপনার ডলি। এই তিনটা টুল আমার কি হয়েছে, হাইড হয়ে আছে। এই তিনটা টুল আপনার কাজ করবে 3D অবজেক্টে। একটা অবজেক্টকে যদি আমি 3D রূপান্তর করি তখন আমার তিনটা টুল কাজ করবে। 3D কিভাবে হবে, এই যে আমার লেয়ার, লেয়ারের উপরে কিছু আইকন আছে, এখানে কিউবের একটা আইকন আছে 3D লেয়ার, এই লেয়ারে ক্লিক দিলে খেয়াল করে দেখবেন এই তিনটা টুল আমার ভিজিবল হয়েছে। এটাকে ধরি, এটার কাজ দেখেন কি হচ্ছে, অবজেক্টটাকে আমি ডানে বামে ওপরে নিচে আমি রোটেট করতে পারতেছি। ঠিক আছে, এরকম করে আমি রোটেট করলাম এই যে এটা দিয়ে, অরবিট দিয়ে। আর প্যান, প্যান দিয়ে কি হবে, এটা আপনার ডানে বামে ওপরে নিচে, ঠিক আছে, এরকম কাজ করবে, মুভ হবে, মুভের মতন হবে। আর ডলি হচ্ছে আপনার জুম, এ দেখেন এটা ছোট করে দিচ্ছি, এটাকে আর বড় করে দিচ্ছি, ছোট বড়, ছোট বড়। এই তিনটা টুল হচ্ছে আপনার শুধুমাত্র 3D অবজেক্টে কাজ করবে। এবং অনেক সময় এই আইকন গুলো আপনার শো করে না, এই যে লেয়ারটা যেটা নিয়েছি আমি, শেপ লেয়ার যেটা নিয়েছি, এখানে যে আপনার আইকন গুলো আছে অনেক সময় আইকন গুলো শো করবে না। কি করতে হবে আমাকে, নিচে একটা কথা লেখা আছে টগল সুইচ মোড, দেখেন আইকন আমার নাই, কিন্তু এখানে আবার ক্লিক দিই আবার আইকন চলে আসছে, আবার টগল সুইচ মোডে ক্লিক দিই আবার আইকন চলে গেছে আমার। এখানে ক্লিক দিলে আমার বিভিন্ন অপশন
বের হবে। আচ্ছা, তো আমি এটাকে আপাতত 3D না রাখি, এটা কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় ফিরে আসি। আগের অবস্থায় ফিরে আসলাম। ওকে, এরপরে আছে হচ্ছে আপনার রোটেট টুল। রোটেট মানে বুঝতেই পারতেছেন, অবজেক্টকে ঘুরাবে, অবজেক্টকে আপনার ঘুরাবে, এটা হচ্ছে রোটেট টুলের কাজ, ঘুরানো। এরপর যেটা দেখলাম প্যান বিহাইন্ড টুল। প্যান বিহাইন্ড টুল দিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভ করাবো। শেপ টুল, এটার কাজ দেখলাম আমরা প্রিমিয়ার প্রো দেখছি। পেন টুল, পেন টুলের কাজটাও প্রিমিয়ার প্রো দেখছি, তবে এখানে পেন টুলে অনেকগুলো অপশন আছে। একটা আছে অ্যাড ভেক্টর টুল, ডিলিট ভেক্টর টুল, কনভার্ট ভেক্টর টুল, ঠিক আছে। এই ভেক্টর টুলের কাজগুলো একটু আমরা দেখি আগে। ধরেন আমি এখান থেকে একটা পেন টুল নিলাম, শিফট ধরে একটা বক্সের মতন আমি তৈরি করতেছি। হয়ে গেল, পেন টুল নিলাম, তাহলে এরকম কোন একটা শেপ আমি তৈরি করলাম, পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করলাম। এখন এর ভিতরে কি আছে, অ্যাড ভার্টেক্স টুল। এই যে এখানে যে পয়েন্ট গুলো আছে না, এদেরকে বলা হয় ভার্টেক্স। এই যে গোল পয়েন্ট যেটা দেখতেছেন, এই ভার্টেক্স গুলো যুক্ত হবে, ক্লিক দিব, এই দেখেন এখানে ভার্টেক্স যুক্ত হয়ে গেছে। চাইলে এখান থেকে আমরা এটাকে ডিজাইন করতে পারি। আবার এখানে ক্লিক দিই, এখানে যুক্ত হয়ে গেছে, এটাকেও চাইলে আমি ডিজাইন করতে পারি। এখানে ক্লিক দিচ্ছি, ক্লিক দিয়ে এরকম একটু যদি মাউসের টান দিই, তাহলে আমার এখানে একটা হ্যান্ডেলও চলে আসবে, একটা হ্যান্ডেলও চলে আসবে। এটা হচ্ছে ভার্টেক্স যুক্ত করা। এরপরে আছে আপনার ডিলিট। এই যে ভার্টেক্স গুলো করছি, এদেরকে আমি ডিলিট করে দিব, এদেরকে আমি ডিলিট করে দিচ্ছি, এদেরকে আমি ডিলিট করে দিচ্ছি। মাঝখানে যে ভার্টেক্স গুলো ছিল, সেই ভার্টেক্স গুলোকে আমি ডিলিট করে দিলাম। এরপরে আছে কনভার্ট ভার্টেক্স, এটাকে আমি রাউন্ডে রূপান্তর করতেছি। দেখেন একটা স্ট্রেট লাইন ছিল, ওটাকে আমি একটা রাউন্ডের মতন করে দিলাম। তাহলে এটাকে আমি এদিকে ভিতর দিকেও নিয়ে আসতে পারি। ওকে, মানে কর্নার গুলোকে আমরা কনভার্ট করবো, যেটা স্ট্রেট লাইন থাকবে সেটা আপনারা দেখবেন। মার্কস ফেদার টুল, এটা এখন আমরা না দেখি, এটা আরো পরে আলোচনা করব, এখন না, অথবা এটা দরকারই পড়বে না আমাদের। আচ্ছা, এরপর আছে আপনার হচ্ছে টাইপ টুল, হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল। নাম দেখে বুঝতে পারছেন এটা লেখার কায়দার এখানে হবে। আচ্ছা, এরপর আছে ব্রাশ টুল। ব্রাশ টুল আপনার এখানে ব্রাশটা পেইন্ট হবে, ব্রাশ পেইন্ট হবে। এরপর আছে হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা অবজেক্টকে রিমুভ করতে পারি, রিমুভ করতে পারি কি দিয়ে, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে। ধরেন আমি একটা ফুটেজ নিয়ে আসি, এই ফুটেজটা নিলাম, দেখেন ফুটেজটা নিলাম, ফুটেজটাকে আমি নিচে রাখলাম, রেখে টুলবার থেকে নিলাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, নিয়ে এই ফুটেজের উপর ডাবল ক্লিক দিব, মাউসটা চলে আসছে। থার্ড ব্র্যাকেট আমি, থার্ড ব্র্যাকেট দরকার নাই, অল্টার ধরে আপনি কি করবেন, রিসোর্স কপি করবেন, কপি করে কিছু বুঝতেছেন, হ্যাঁ, ফটোশপের মতন কিছু বুঝলেন? মানে কপি করবে। এই যে এখান থেকে ধরেন আপনি এই যে এই ফিতাটাকে উঠাই দিবেন, আমি একটু জুম করে নিচ্ছি, ধরেন এখান থেকে 100% জুম করলাম, স্পেস বার দিয়ে এটাকে উপর তুলতেছি। এখানে এই টুল আছে আমার অল্টার ধরে, আমি এটাকে রেফারেন্স আকারে নিলাম,
নিয়ে এই ফিতার উপরে জাস্ট আমি মাউসটাকে এরকম করে মুভ করাবো। আবার এখান থেকে কপি করলাম, কপি করে এটুকু পার্ট দিচ্ছি, আবার এখান থেকে কপি করতেছি, এটা দিচ্ছি, এখান থেকে কপি করলাম, এখান থেকে দিচ্ছি, আবার এখান থেকে নিলাম, স্পেস বার দিয়ে উপরে যাই, এখান থেকে কপি করি, এইটুকু পার্টে আসি, অল্টার ধরে যে অংশটুকু আমি বসাবো সেই অংশ কপি করে যে অংশে রিমুভ করে দিচ্ছি ওই অংশের উপর যে মাউসটাকে আমি শুধু হোভার করতেছি, মানে ঘষা মাজা করতেছি আর কি, এক কথা যেটা বলি। এটা হচ্ছে আপনার রিমুভ করা, ঠিক আছে। এখানে একটু আছে, একটু পার্ট কেটে দিই। বাস এটা হয়ে গেছে, এটা ক্লোজ করে দিবেন, এখান থেকে ক্লোজ করে দিবেন। এখন দেখেন আপনার মেইন অবজেক্টে আপনার ব্যাগের ফিতাটা আছে কিনা দেখা যায়, সরি ক্যামেরার ফিতা কি দেখা যায়? এটুকু পারে যেটুকু ঘষা ঘষা করছি আমি, লাইক পিএস এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। এরপরে এখানে আছে হচ্ছে আপনার ইরেজার টুল। ইরেজার মানে কি বুঝতে পারতেছেন? ইরেজার মানে কি মুছে দিবে, ইরেজার মানে হচ্ছে আপনার মুছে দেওয়া। এরপরে আছে হচ্ছে আপনার রোটো ব্রাশ টুল আর রিফাইন এজ টুল। এখন আমি এই যে একটু একজন দিল না ভিডিও, সেই ভিডিওটাকে ওপেন করি, যেমন ডাউনলোড করলাম, নিউজের ভিতরে সিন্ডিকেট, এই যে এই ভিডিও, এটাকে আমি কেটে দিচ্ছি। এই ভিডিওতে একটা পার্ট ছিল, আমি যে রোটো ব্রাশ টুল বুঝাবো, এই যে রোটো ব্রাশ টুল বুঝাবো, এই ভিডিওতে একটা পার্ট ছিল যে পার্টে আপনার এই যে এখানে এখানে এই যে এখানে এই যে লেখা আসছে ইন ডিটেলস এই যে দেখেন, শুরুতে দেখেন ওর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ভালো করে খেয়াল করেন, ওর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল এবং আজকে ওই আমি চেষ্টা ব্যাকগ্রাউন্ডের করব পিছনে ইন ডিটেলস সুন্দর করে লেখা চলে আসছে, বোঝা গেল? এই ভিডিওতে এইটা কিভাবে করছে, এটা আপনি ক্যাপকাট দিয়েও করতে পারেন, আফটার ইফেক্টও করা যায়, কিন্তু প্রিমিয়ার প্রোতে হয় না, প্রিমিয়ার প্রোতে হয় অন্য সিস্টেমে। এটা আমি একটু আপনাদেরকে আফটার ইফেক্টে করে দেখাই। দেখেন এর পিছনে আমরা লেখাটা কিভাবে নিয়ে আসবো, এই পার্টটুকু আপনাদের করে দেখাচ্ছি আমি। যিনি ভিডিও দিয়েছেন ভালো করে দেখেন, এই যে এর প্রতিটা সিন আমি ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। এই পার্টটা কিভাবে করছে যে ওর বিহাইন্ডে লেখা শো করছে এবং সেই লেখাটা অ্যানিমেশন হিসেবে বসে গেছে। অ্যানিমেশনটা পরে আমরা শুধু বিহাইন্ডে লেখাটা বসা দেখে আপনাদেরকে। আমি এখানে ফুটেজে যাচ্ছি, artlist.io, এখানে ফুটেজে গেলাম, ফুটেজে সেখানে সার্চ দিব, ধরেন ম্যান, এটা সার্চ দিই, এই যে দাঁড়ায় আছে না, এই যে দাঁড়ায় আছে,
এর বিহাইন্ডে আমি লেখাটাকে নিয়ে আসবো। এ দ্বারা আছে এর বিহাইন্ডে লেখাটা আমার আসবে। এই কাজটাতে করে দেখেন, সেম কাজ। এটাকে আমি ডাউনলোড করি, ডেস্কটপে ডাউনলোড করতেছি। ডাবল ক্লিক দিয়ে পেজটাকে ওপেন করলাম। ফুটেজটাকে আমি নিউ কম্পোজিশনে যাই। খেয়াল করে দেখেন এর এখানে কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড চলতেছে, একটা এর পিছনে ব্যাকগ্রাউন্ড চলছে। আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড ঠিক রাখতে হবে এবং অবজেক্টের পিছনে আমাকে লেখাটা দিতে হবে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, ধরেন পাওয়ার পয়েন্টে যাই। এটা আমি একটা পাওয়ার পয়েন্টে আপনাদের বুঝাই নিয়ে আসি। পাওয়ার পয়েন্টে কেন এখানে ধরেন আমি গুগলে একটা সার্চ দিই, ম্যান লিখে সার্চ দিলাম, লাইক এই ছবিটা নিচ্ছি আমি, অথবা ধরেন এই যে এটা নিচ্ছি, এর পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, কপি ইমেজ করলাম, এটাকে বরাবর রেখে দিচ্ছি। ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে? ছবিটাকে আমি সেভ করি, ছবিটাকে আমি সেভ করতেছি। দেখেন একই ছবি আমি একটা পাওয়ার পয়েন্ট রাখলাম ব্যাকগ্রাউন্ড সহ, এবং সেভ করা ছবির আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে নিচ্ছি, শুধুমাত্র ব্যক্তির ছবিটা নিব, শুধুমাত্র ব্যক্তির ছবিটা নিচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, ডাউনলোড করি পাওয়ার পয়েন্টে। এটা দেখেন এই ছবিটা কি আছে, ব্যাকগ্রাউন্ড সহ ব্যক্তির ছবি আছে, ব্যাকগ্রাউন্ড সহ ব্যক্তির ছবি আছে, ঠিক আছে? এখন সেম ছবি আমি কি করছি, ব্যাকগ্রাউন্ডটাকে শুধু ফেলে দিছি, আমি শুধু মানুষের ছবিটা রাখছি। ফাইল থেকে আমি সরি ইনসার্ট পিকচার, ডেস্কটপ থেকে আমি ছবিটাকে এখানে নিয়ে আসি। ছবিটাকে আমি বড় করব, পজিশন যাতে আমার একই হয়, হ্যাঁ একই পজিশন যতদিন হয়। আর একটু বড় করে মিলিয়ে দিই, মোটামুটি। এখন দেখেন তো আপনি কি বুঝতে পারতেছেন যে এখানে আমার দুইটা ছবি আছে? বোঝার কোনো ওয়ে আছে এখানে? বলেন তো। যে একই ছবি আমি ব্যাকগ্রাউন্ড সহ নিছি এবং ওই ছবিটাকে কি করছি, ব্যাকগ্রাউন্ড ছেড়ে একই প্লেসে, সেম প্লেসে, সেম প্লেসে আমি ওটাকে অ্যাডজাস্ট করছি, সেম প্লেসে অ্যাডজাস্ট করছি। এখন ছবিটাকে আমি কাট, হ্যাঁ ছবিটাকে কাট করলাম, যে শুধু এখানে আছে, ছবিটাকে একটু পরে বসে নিয়ে, ধরেন এটা হচ্ছে একটা লেয়ার, এর ওপর লেয়ারে আমি টেক্সট লিখতেছি, যে নিকটা লিখে ফন্টসটা একটু চেঞ্জ করে দিই, এটাকে একটু বড় করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের উপরে আমি লেখাটাকে রাখলাম, লেখার কালারটাকে যদি হোয়াইট দিই তাহলে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের উপরে লেখাটা রাখলাম, ওই যে কাট করে রাখছি, কন্ট্রোল ভিডিওটাকে পেস্ট করি। এখন দেখেন তো লেখাটা কই গেছে, লেখাটা কই গেছে বুঝতে পারছেন? এটাকে একটু ভেঙে দেখায়, দেখেন আপনার মেইন ছবি সহ ব্যাকগ্রাউন্ড, তার ওপরে আছে লেখা, এবং এটাকে বলা হয় ফেক, একটা ফেক ইফেক্ট একটা বলতে পারেন। ওই ব্যাকগ্রাউন্ডের উপর লেখা আছে, তার উপরে কি করছেন, শুধু মডেলকে আপনি সেম পজিশনে অ্যাডজাস্ট করে দিয়েছেন, মডেলকে আপনি সেম পজিশনে অ্যাডজাস্ট করে দিয়েছেন, দেন তখন হয়ে গেল এটা আপনার বিহাইন্ডে, মানে অবজেক্ট বিহাইন্ড টেক্সট। এই লেখা আপনার তখন এখানে অ্যানিমেশন হবে, এখানে ছবি কোনো অ্যানিমেশন হবে না, অ্যানিমেশন হবে শুধু লেখাটা, লেখাটা উপর থেকে নিচে আসতেছে, নিচ থেকে উপরে যাচ্ছে। আমি এখানে অ্যানিমেশন করেও দেখাই, এটাকে একটু পরে নিয়ে এসে এই যে লেখাটা, লেখাটাকে আমি অ্যানিমেশন দিলাম, যে ফ্লাইং, আমি এটাকে দিচ্ছি উপর থেকে নিচে আসবে, এবং এটা আপনার এরকম থাকবে। এটা কি হবে, এটা অ্যানিমেশনটা হবে উইথ প্রিভিয়াস,
দেখেন, আপনারা কাহিনী দেখেন, আবার দেখেন, আবার দেখেন, আবার দেখেন, আবার দেখেন। অ্যানিমেশনকে একটু স্লো করি, তাহলে একটু ভালোভাবে বুঝতে হবে। এই দেখেন ধীরে ধীরে লেখা আসতেছে, লেখাটা যাচ্ছে কোথায়? অবজেক্টের পিছনে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরে। আমরা একটু আগে যে অ্যানিমেশনটা দেখলাম না, সেম প্রসেসে প্রথম লেয়ারে থাকবে মেইন ভিডিও, দ্বিতীয় লেয়ারে থাকবে হচ্ছে আপনার টেক্সট, 3 নাম্বার লেয়ারে থাকবে ওই ভিডিওর যার পিছনে লেখা যাবে তাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। কনসেপ্টটি ক্লিয়ার? যারা পাওয়ার পয়েন্ট মোটামুটি একটু বুঝি আমরা, এই কনসেপ্টটি ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা সফটওয়্যারে যাই। দেখেন এই যে অবজেক্ট, এটাকে ঠিক রেখে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো এখানে আমি কি করব, এই লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করে নেব। যে লেয়ারটা আছে ডুপ্লিকেট, ডুপ্লিকেট আফটার ইফেক্টে ডুপ্লিকেট নিয়ম হচ্ছে কন্ট্রোল ডি, কিবোর্ডের কন্ট্রোল ডি, ডুপ্লিকেট। আমরা সবসময় ওপরের লেয়ারে কাজ করব, এই দুটোর মাঝে আমি লেয়ার অ্যাডজাস্ট ঢুকাতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে আমার মেইন যে ফুটেজটা থাকবে সেই ফুটেজটাকে কন্ট্রোল ডি দিয়ে আমি ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করা ফুটেজ, ভালো করে শুনবেন, ওপরে যে ফুটেজটা থাকবে সেই ফুটেজটাকে আমি ডাবল ক্লিক দিব, ফুটেজের উপরে ডাবল ক্লিক দিব। ফুটেজটা আমার দেখেন এই লেয়ার থেকে আলাদা লেয়ারে এখানে ওপেন হবে। এখান থেকে আমরা নিব হচ্ছে রোটো ব্রাশ টুল, রোটো ব্রাশ টুল। স্ক্রিনটাকে আমি জুম করে নিচ্ছি আমার কাজের সুবিধার্থে, জুম করে নিলাম। তাহলে আরো একটু জুম করতে পারি যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে হয়। দেখেন আমার মাউস পয়েন্টার বৃত্ত প্লাস, ভিতরে প্লাস আইকন, স্পেস বার ধরে আমি নিচে নিয়ে আসতেছি। তো যতটুকু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব, আমি আমার অবজেক্টটাকে সুন্দর করে ধার থেকে ধার দিয়ে আমি গ্রিন কালার করে দিচ্ছি। আমি দেখেন এখানে একটু 100% দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে আবার করি 200%। এই যে এই বর্ডার সাইড, এরকম করে আমি বর্ডার সাইডটাকে এরকম করে ধরে 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 যাচ্ছি। এই অবস্থায় ক্লিক ছাড়বো না, স্পেস বার দিব। আরে কোন দিকে যাই, ছোট করেই কাজ করি, ডিস্টার্ব করতেছি। আচ্ছা, যতটুকু অংশ বাড়বে সমস্যা নাই, ওইটুকু অংশ পরে দেখতেছি। আমি এর অবজেক্টটুকু সুন্দর করে আমি সিলেকশন করে দিচ্ছি, সিলেকশন করে দেবো। এখন দেখেন এটা বের হয়ে চলে গেছে, তাহলে আমরা অল্টার ধরবো, অল্টার ধরলে এটা মাইনাস, প্লাস হলে নরমাল। অল্টার ধরে আমি এটাকে মাইনাস করি, রেড কালার চলে আসছে, দেখেন এই যে রেড কালার চলে আসছে, রেড কালার দেখেন এই যে ও তখন শরীরের কাছে চলে আসছে। মানে আপনাকে এই যে লাইনটা আছে এই লাইনটাকে শরীরের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, বডির সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। একটু জুম করে নিই, এই পার্টে আছে, এই পার্টটাকে আমি একটু ভিতরের দিকে নিয়ে আসি, এই পার্টটাকে আমি মাইনাস করে দিচ্ছি, ব্যাস। এইটুকু একটু অ্যাডজাস্ট করে দিই, হ্যাঁ এইটুকু একটু মাইনাস করে দিচ্ছি। যে লাইনটা আছে এই লাইনটা আপনার শরীরের সঙ্গে মোটামুটি লেগে থাকলেই হবে, হ্যাঁ মোটামুটি একটা লেগে থাকলেই হবে, পুরোটুকু না লেগে থাকলেও চলবে। আচ্ছা, মোটামুটি আমার এটা পারফেক্ট, আমার শুধু পিছনে যাবে লেখা। ওকে, এখন আমি এই লেয়ারটাকে ক্লোজ করে দেবো। এখানে ওকে টোকে কিছু করার দরকার নেই, এখানে আমি শুধু ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমার যে লেয়ারটা আছে সেই লেয়ারে যাই,
দেখেন আমি যদি নিচের লেয়ারটাকে আই অফ করে দিই কাহিনী এখানে বুঝতে পারবেন। দেখেন তো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, নিচের লেয়ারে আইটাকে অফ করে দিছি আমি, ব্যাকগ্রাউন্ড আছে? ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার এখানে নাই। এখন দুই লেয়ারের মাঝখানে আমি টেক্সট ঢুকাবো, তার টাইপ টুল দিয়ে আমি লিখি এখানে NACTAR নেক্টার। এই যে আপনার ক্যারেক্টার প্যালেট আছে, এখান থেকে চাইলে ফন্ট সাইজকে বাড়ায় দিচ্ছি। সিলেকশন টুল দিয়ে এটাকে আমি এই পজিশনে নিয়ে আসলাম এবং এখান থেকে আমি এটা ব্ল্যাক কালার দিই, দেখতে ভালো লাগবে। এখানে নিয়ে আসলাম। দেখেন দুইটা ভিডিওর লেয়ার, তার উপরে হচ্ছে লেখার লেয়ার। এই লেখার লেয়ারটাকে টেনে দুই ভিডিওর মাঝখানে দিয়ে দিব। দেখেন তো ব্যাকগ্রাউন্ডের উপরে আপনার লেখাটা চলে আসছে কিনা। বোঝা গেল? পাওয়ার পয়েন্টে কিন্তু সেম কাজ করছিলাম। তবে এই ধরনের কাজ করতে হলে আপনি যার পিছনে লেখাটাকে বসাবেন ওর যেন পজিশন মুভ না হয়। মুভ হলে একটু ঝামেলা, তখন একটু ম্যাচ করা একটু সমস্যা হয়ে যায়। আর যদি মুভ না হয়, স্টিল হয়ে বসে আছে, দাঁড়ায় আছে, সেক্ষেত্রে বিহাইন্ড এর টেক্সট আপনার খুব সুন্দর করে অ্যানিমেশন করা যায়। তাহলে বুঝতে পারছেন এখানে এই যে কাজটা করছে, এই কাজটা কিভাবে করছে। ওর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ছিল, ব্যাকগ্রাউন্ডের উপরে এবং তার পিছনে, এটা কিন্তু আমরা শিখলাম সেম ওর কাছ থেকে শিখলাম, এর এর ভিডিও থেকে আমরা শিখলাম। Okay. একটা ওয়ে আফটার ইফেক্টে আপনি যদি ইয়েতে যান, ক্যাপকাটে যান, ওখানে আলাদা একটা ওয়ে আছে। আর কোনো ওয়ে নাই, আফটার ইফেক্টে আর কোনো ওয়ে নাই। আচ্ছা, রোটো ব্রাশ টুলের কাজ হচ্ছে আমার এটাই, ঠিক আছে। আচ্ছা, এজ রিফাইন টুলের দরকার নাই, রিফাইন এজ টুলের দরকার নাই। এরপরে আছে আমার এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে সবচেয়ে বেশি দরকার হলো পাপেট পজিশন পেন টুল। এইটার যে কাজটা করছে দেখেন, যে পাপেট পজিশন পেন টুল যেটা করছে এখানে, এটাও দেখাই দিচ্ছি আপনাদের আজকে। এখানে এই যে সিন্ডিকেটের এখানে যাই সিন্ডিকেট, এরপরে যেটা ফুটেজটা ছিল এই যে এখানে ও যে মাথাটা নড়াইছে, এই যে মাথাটা নড়াইছে, হ্যাঁ, এটা কিভাবে নড়াইছে এটা শিখাই দিই আপনাদেরকে। প্রভাবের দেখেন, পিছনে ও যে মাথাটা রহস্যটা নড়াইতেছে, কি? এরকম করে মুভ সিন্ডিকেট করতেছে, ঠিক আছে। ওই মাথাটা কিভাবে নড়ায়, বা একটা ছবির হাত কিভাবে নড়ে, একটা পা কিভাবে নড়ে, এটা বেসিক টুকু আপনাদের ক্যারেক্টার একটু দেখাই দিই। দেখেন, এটা করতে হয় আপনার পাপেট টুল দিয়ে। এটা হচ্ছে বেসিক, অ্যাডভান্স আলাদা আছে। পাপেট পজিশন পেন টুল। দেখেন আমি একটা ছবি নিয়ে আসি, কাকে মুভ করাবো, ধরেন আমরা কে নিয়ে আসি, যে দরবেশকে নিয়ে আসি, এসালম, না এসালম না, ওর নাম কি, দরবেশের ভালো নাম কি ভুলে গেলাম, সিন্ডিকেটের মহারাজা ব্যবসায়িক কি ছিল না, নামটা ভুলে গেলাম রে। সালমানে, হ্যাঁ এই যে পেয়েছি, সালমানে। ওর মাথা নড়াবো, কয়টা ছেলে, সালমান এফ রহমান, এই জাস্ট দাঁড়ি বাবা, হ্যাঁ এটা নিচ্ছি। এ দাঁড়ায় আছে না, সুন্দর করে মাথাটা সে নড়াচড়া করবে, ওর মাথাটা বড় হয়ে যাবে, একটু কার্টুনের মতন করবো। যাই হোক, অন্য ভাবে নিয়েন না, জাস্ট মজা করতেছি। এটাকে সেভ করলাম জেপিজি ফরম্যাটে, আর আমরা পিএনজি তে নিব। রিমুভ পিজিতে গিয়ে আমি এটা ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিচ্ছি। মোটামুটি এটা দেখে আপনাদের আজকের মতন রাখবো, আপনারা এটা প্র্যাকটিস করবেন। ওকে, এটাকে সেভ করি। আচ্ছা চলেন যাই, আমি প্রজেক্টে যাই, প্রজেক্ট থেকে নতুন একটা সিকোয়েন্স ক্রিয়েট করি। সিকোয়েন্সে হচ্ছে আমার যা আছে তাই থাক। ডাবল ক্লিক দিয়ে আমি ছবিটাকে নিয়ে আসতেছি, ছবিটাকে এখানে বসালাম। হ্যাঁ,
আচ্ছা, ছবিটাকে বড় করবো, যেখানে ধরে শিফট ধরে ছবিটাকে একটু বড় করতেছি, নিচের পাটে একটু মিলিয়ে দেবেন, শিফট ধরে কর্নার ধরে টানবেন, তাহলে ছবিটা বড় হয়ে যাবে। আর এটা ছবির রেজলিউশন খারাপ, এখানে কোয়ার্টার, হাফ, ফুল, আপনি ফুল দিলে ছবির রেজলিউশনটা হাই হয়ে যাবে। আচ্ছা, ওকে, এখন সে মাথাটাকে একটু আমরা কাহিনী করব। পাপেট টুল, পাপেট টুল দিয়ে আপনি কি করবেন, শরীরের যেখানে যেখানে জয়েন্ট আছে, একটা মানুষের শরীরে যেখানে যেখানে জয়েন্ট থাকে, একটা ছবিতেও সেম পজিশনে আপনাকে জয়েন্টটা দিতে হবে, সেম পজিশনে জয়েন্ট গুলো দিতে হবে আপনাকে। তাহলে আমি এখান থেকে পাপেট টুলে গেলাম, পাপেট টুলে গেলাম, পাপেট টুলে গিয়ে আমি নিচের পয়েন্টটাকে জয়েন্ট দিচ্ছি, জাস্ট একটা ক্লিক দিব, হলুদ পয়েন্ট বসে গেছে, এখানে একটা ক্লিক দিচ্ছি যাতে কোমর যেন না নড়ে, ঠিক আছে, যেহেতু ওর পা তো নাই, কোমরে তার ফিক্সড, তো কোমরে আমি দিয়ে দিলাম, হাতে দিয়ে দিচ্ছি, এখানে এই কবজি দিয়ে দিলাম, এই হাতে দিলাম, এখানে একটা বসে, তারপরে এখানে জয়েন্ট একটা দিচ্ছি, এর ঘাড়ে একটা পাশে দিলাম, এ পাশেটা দিচ্ছি, এর মাথায় একটা দিয়ে দিচ্ছি, লাইক এখানে একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা প্রতি 5 সেকেন্ডে যাব, ঠিক আছে, তাহলে শিফট ধরে রাইট অ্যারো, সরি কন্ট্রোল ধরে রাইট অ্যারো, 1 2 3 4 5, 5 সেকেন্ড। আর যদি কন্ট্রোল শিফট ধরে রাইট অ্যারো দেন তাহলে 10 ফ্রেম যাবে, তাহলে 15 ফ্রেম গেলাম, 15 ফ্রেম গিয়ে আমি সব উঠে গেল নাকি, না আছে, 15 ফ্রেমে গেলাম, গিয়ে ধরেন এই যে উপরে যে পয়েন্ট আছে এটাকে ধরে তার ঘাটটাকে একটু ডান দিকে বাঁকায় দিলাম, আবার 15 ফ্রেমে গেলাম, শিফট অল্টার ধরে রাইট অ্যারো, আবার এইটাকে ধরে একটু বাম দিকে আমি মুভ করে দিচ্ছি, আবার 15 ফ্রেমে গেলাম, শিফট অল্টার ধরে রাইট অ্যারো দিব, এটাকে ধরে আবার এইদিকে মুভ করে দিলাম, আবার 15 ফ্রেমে গেলাম, এটাকে ধরে আমি এখন বড় করে দিচ্ছি, 15 ফ্রেমে গেলাম, কি হবে না হবে নিজেও জানি না, এটাকে ধরে আমি আবার এরকম ছোট বাবু করে দিচ্ছি, আবার 15 ফ্রেমে গেলাম, এইদিকে দিলাম 15 ফ্রেম, এইদিকে দিলাম 15 ফ্রেম, এরকম বড় মাথা করে দিচ্ছি, হ্যাঁ 15 ফ্রেম, আবার এখানে দিলাম। বাস এটুকুই রাখেন, খেলা হয়েছে, কত 3 সেকেন্ড হয়ে গেছে, এটাকে কোয়ার্টার দিই তাহলে দেখতে ভালো লাগবে। বুঝলেন? এই কাজটা ওইখানে করছে। আচ্ছা, জাস্ট এটা মজা করে করলাম, তেমন কোনো কিছু না, এখানে কেউ সিরিয়াসলি নিয়েন না, যেহেতু সিন্ডিকেটের কথা আসছে, এর চাইতে বড় কেউ সিন্ডিকেট করেনি, তো তাকে নিয়ে একটু মজা করলাম। আচ্ছা, এটা হচ্ছে আপনার আমার যে লাস্টের যে টুলটা ছিল পাপেট টুল, পাপেট টুল দিয়ে আমরা সামনে আরো কাজ করব। আহ, শুধু আপনাদের টুলগুলোকে জাস্ট হিন্টস দিলাম। এখানে যে আপনি ডেমো ভিডিওটা আমাকে দিলেন, এখানে যে মাথাটাকে সে মুভ করাতেছে, সেম এই পাপেট টুল দিয়ে আপনার মাথাকে এদিক ডানে বামে শুধু প্রভাবের পিছনে ঘোরাতে হবে। রহস্যটা ডানে কি? একবার বামে সিন্ডিকেট একবার হালকা করে সে মুভমেন্ট করতেছে, ঠিক আছে, হালকা হালকা একটা মুভমেন্ট চালাচ্ছে। আচ্ছা, so এইটা হচ্ছে আমাদের টুলের যে ফিচার গুলো এখানে আছে সেই ফিচার গুলো। আচ্ছা, আমরা এখন একটু অ্যানিমেশনের পথে যাব।
যে আমরা তো প্রিমিয়ার প্রোতে অ্যানিমেশন করছি, এখানে তো অ্যানিমেশনের খেলা, অ্যানিমেশন ছাড়া কোনো কিছু নাই এখানে। কিছু শর্টকাট কমান্ড আমরা লিখে নিই, বা আমি লিখে দিচ্ছি, আপনারা ছবি তুলতে পারেন। যে আমাদের ওখানে ছিল পজিশন। পজিশন একটা লেয়ারে যদি পজিশন অ্যানিমেশন দিতে চাই, তার শর্টকাট কমান্ড হচ্ছে পি। শর্টকাট কমান্ড পি, পি দিলে আপনার পজিশনটা চলে আসবে। আমরা দেখেছিলাম স্কেল, স্কেল 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 স্কেলের শর্টকাট হচ্ছে এস। তারপর দেখেছিলাম রোটেশন, রোটেশন হচ্ছে আর শর্টকাট। এরপর দেখেছিলাম অপাসিটি, অপাসিটি অপাসিটি হচ্ছে টি। এগুলো হচ্ছে আপনার শর্টকাট কমান্ড। দেখবো না আজকে, দেখবেন দেখে কালকে মার্ক দেখাবো না, সমস্যা নেই। এই চারটা আমরা কিন্তু প্রিমিয়ার প্রোতে করেছি, এখানেও আছে, চারটার বাইরে তেমন কিছু নাই। আমরা এখানে এই চারটা দিয়েই কাজ করব। পজিশন যদি অ্যানিমেশন দিয়ে তাহলে পি প্রেস করব, স্কেল দিয়ে চাইলে এস, রোটেশন দিয়ে চাইলে আর, অপাসিটি দিয়ে চাইলে টি। কই থেকে পাবো এটা, কিভাবে বের করবো আমরা? দেখেন আমি ব্যাক 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 গুলো কেটে দিই। আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, একটা শেপ নিব, ঠিক আছে? শেপ লেয়ার, শেপ লেয়ারের বাম সাইডে একটা অ্যারো সাইন আছে। শেপ লেয়ারের বাম সাইডে অ্যারো সাইন আছে, যদি এখানে যাই, এটাকে ভাঙি, এটার ভিতরে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে কন্টেইন, এটা হচ্ছে ট্রান্সফর্ম। আমরা ট্রান্সফর্মের ভিতরে যাই, দেখেন ট্রান্সফর্মের ভিতরে পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি। পজিশনের এইটা দিলে ডানে বামে মুভ হবে, আর এটা দিলে উপরে নিচে মুভ হবে, ডানে বামে এবং উপরে নিচে। স্কেল, এটা দিয়ে আমার জুম ইন জুম আউট হবে, জুম ইন জুম আউট। আর যদি চেন আইকন উঠাই দিই, তাহলে স্পেসিফিক হবে হাইটের দিকে অথবা উইটের দিকে, ঠিক আছে? রোটেশন, অবজেক্টটা ঘুরবে। অপাসিটি, অবজেক্টটা নাই হয়ে যাবে, আবার চলে আসবে। এবং এখানে দেখেন প্রতিটা লেখার বাম পাশে কি আছে, স্টপ ওয়াচ আছে, যেটা আমাদের প্রিমিয়ার প্রোতেও ছিল। এখন আপনি চাচ্ছেন যে এত কিছু ভাঙবেন না, আপনি শর্টকাট কমান্ডে নিয়ে আসবেন, তাহলে পজিশনে পি দিব আমরা, পি। পি প্রেস করলে পজিশনটা আমার চলে আসবে, পি প্রেস করলে পজিশনটা আমার চলে আসবে। এস প্রেস করলে আমার স্কেলটা চলে আসবে, এস প্রেস করলে আমার স্কেলটা চলে আসবে। আর প্রেস করলে আমার রোটেশনটা চলে আসবে, আর টি প্রেস করলে আমার অপাসিটিটা চলে আসবে। ধরেন আপনি এখন এখানে আর প্রেস করছেন, রোটেশন, রোটেশনের সাথে সাথে আপনি চাচ্ছেন যে পজিশনটাও নেবেন, এখানে যেন রোটেশনও থাকে, পজিশনও যেন থাকে, তাহলে আপনাকে শিফট ধরে পি প্রেস করতে হবে। শিফট মানে একটা অ্যানিমেশনের সঙ্গে অন্য আরেকটা অ্যানিমেশন যদি এখানে নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে শিফট ধরতে হবে। চারটা আমাদের অ্যানিমেশন পার্ট, পজিশন, রোটেশন, স্কেল, হ্যাঁ, এবং অপাসিটি। একটা বের করছেন, যে পরেরটা আপনি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে শিফট ধরে এটাকে কাজ করতে হবে, শিফট। তো চলেন আমরা বেসিক একটা অ্যানিমেশন এখানে আজকে দেখাই, যেটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটা দেখে আজকের মতন আমি আল্লাহ হাফেজ শেষ করে দিই। ওই যে প্যান্ডুলাম দেখছেন না, প্যান্ডুলাম, প্যান্ডুলাম বল, বাড়ি খাবে বাড়ি খাবে, ঠিক আছে? ওইটা আমরা তৈরি করি, কত ইজিলি করা যাবে। প্যান্ডুলাম, প্যান্ডুলামের প্রথমে দিচ্ছি যে একটা বার, প্রথমে দিলাম এরকম একটা বার, ঠিক আছে? আমি ডাবল ক্লিক দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটাকে মাঝখানে নিলাম। প্যান্ডুলামের নিচে বল থাকবে, আমি এখান থেকে ইলিপস টুল দিয়ে একটা বৃত্ত তৈরি করছি, তার আগে ইলিপস টুলে আমি কালারটাকে চেঞ্জ করে রাখি। এখানে কোনো লেয়ার যেন সিলেক্ট অবস্থা না থাকে, তাহলে কিন্তু এর ভিতরে বসা যাবে। আমার বাইরে ক্লিক দিব, বাইরে ক্লিক দিয়ে আমি শিফট ধরে একটা বৃত্ত তৈরি করলাম। এই প্যান বিহাইন্ড টুলে ডাবল ক্লিক দিয়ে মাঝখানে নিচ্ছি। সিলেকশন টুল দিয়ে এটাকে আমি এই প্যান্ডুলামের মাথায় বসাই দিচ্ছি। আচ্ছা, বাইরে ক্লিক দিব এবং ওপরে একটা বার আমরা যুক্ত করে দিচ্ছি, একটা বার যুক্ত করে দিচ্ছি। কারণ এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে এই পজিশনে একটা বার দিয়ে দিলাম, এখানে ফিক্স থাকবে, এখান থেকে সে ঝুলাঝুলি ঝুলাঝুলি সে ফেলবে। তো এখান থেকেও আমি এটাকে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে দেখেন এখানে তিনটা লেয়ার আছে। নিচের লেয়ার হচ্ছে আমার বার, বারের উপরে বল, এবং উপরে যেটা ফিক্সড হয়ে থাকবে সেখানে আছে। আমরা এখন কি করব, নিচের যে দুইটা লেয়ার আছে বল এবং বার, এই দুটোকে আমি নেস্ট করব। বল এবং বার এই দুটোকে আমি নেস্ট করব। নেস্ট করার সিস্টেমটা কি, রাইট ক্লিক,
এখানে নেস্ট খুঁজে পাবেন না, পি কম্পোজ, এটা হচ্ছে নেস্ট, ঠিক আছে। এখানে আছে প্রি কম্পোজ, লেয়ার 1 লেয়ার 2 এই দুটোকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, প্রি কম্পোজে গেলাম, দিয়ে আমি এখানে মুভ অল অ্যাট্রিবিউটে ক্লিক দিব এবং এখানে কিছু লিখে দিব। ধরেন আমি দিচ্ছি যে বল লিখে দিলাম, বল, এটাকে আমি সেন্টার পজিশন করি। এখন দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে কোথায়, সেন্টারে, কিন্তু আমার এইখান থেকে ঝুলবে, তাহলে আমি এই প্যান বিহাইন্ড টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটাকে টেনে আমি এই পজিশন লক করে দিলাম, এখান থেকে আবার ঝোলাঝুল 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 খেলবে, ঠিক আছে। So, এটা যেহেতু ঘুরবে তার কারণে আমি এখান থেকে বল যে নেস্ট করছি আমি বা প্রি কম্পোজ করছি, এটা একটা অ্যানিমেশন বের করছি, রোটেশন 0 সেকেন্ডে কি ফ্রেমে ক্লিক দিলাম, কন্ট্রোল শিফট ধরে রাইট এরো 10 ফ্রেমে গেলাম, 10 ফ্রেমে গিয়ে বলটাকে আমি দিচ্ছি ধরেন এরকম প্লাস 45 দিলাম, 45 দিলাম, কন্ট্রোল শিফট ধরে আবার রাইট এরো, এখানে -45 দিচ্ছি, একবার ডাইনে একবার বামে, কন্ট্রোল শিফট ধরে আবার রাইট এরো, এরপরে +40 5 করে কমাবো, +40 দিলাম, কন্ট্রোল শিফট ধরে রাইট এরো, এবার -40, কন্ট্রোল শিফট ধরে রাইট এরো, এরপরে দিব হচ্ছে +35, কন্ট্রোল শিফট ধরে রাইট এরো, -35, ইন্টার দিব, ঠিক আছে। কন্ট্রোল শিফট ধরে রাইট এরো 30, ইন্টার, কন্ট্রোল শিফট ধরে রাইট এরো, -30, ইন্টার, কন্ট্রোল শিফট ধরে রাইট এরো 25, ইন্টার, কন্ট্রোল শিফট ধরে রাইট এরো, -25, কন্ট্রোল শিফট রাইট এরো শুধু 20, কন্ট্রোল শিফট রাইট এরো -20, কন্ট্রোল শিফট রাইট এরো 15, কন্ট্রোল শিফট রাইট এরো -15, কন্ট্রোল শিফট রাইট এরো 10, কন্ট্রোল শিফট রাইট এরো -10, কন্ট্রোল শিফট রাইট এরো 5, কন্ট্রোল শিফট রাইট এরো -5, কন্ট্রোল শিফট রাইট এরো দিয়ে আমরা 0 করে দিচ্ছি। এখন এখান থেকে ধরেন কন্ট্রোল ধরে শুধু 1 ফ্রেম 2 ফ্রেম 3 ফ্রেম 4 ফ্রেম 5 6 7 8 9 এইটুকু রাখলাম, রেখে কিবোর্ডের এন প্রেস করবো, তার মানে হচ্ছে আমার অ্যানিমেশন পুরোটুকু না, আমি এখানে মার্ক আউট করতেছি এন দিয়ে, তাহলে এইটুকু শুধু আমার আউটপুট দেখা যাবে। এখন এখানে যতগুলো আপনার ডায়মন্ড তৈরি হয়েছে সকল ডায়মন্ডকে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, ইজি ইজ করে দিব, ইজি ইজ করে দিব, শর্টকাট কমান্ড F9, এটা মুখস্থ করবেন, F9, তাহলে দেখেন আমার অ্যানিমেশনটা কি হয়, এটা টিং 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 টিং, কিছু বুঝলেন? এটা করা যাবে না, ঝোলাঝুলি খেলা, এই খেলাগুলো খেলবেন। অ্যানিমেশন স্লো করতে চাইলে ফ্রেম বাড়াতে হবে, আর অ্যানিমেশন ফাস্ট করতে চাইলে ফ্রেম কাছাকাছি দিবেন, ওই প্রিমিয়ার প্রোর মতনই, আপনি একটা ডায়মন্ড থেকে আরেকটা ডায়মন্ড যত দ্রুত দূরে দিবেন তাহলে অ্যানিমেশন আপনার স্লো হবে, আর যত কাছে দিবেন তত ফাস্ট হবে। সো এইটুকু একটু আপনারা প্র্যাকটিক্যালি করেন, হ্যাঁ, টুলগুলো ব্যবহার দেখেন, আর এই যে লাস্ট যেটা দেখালাম এটা একটু প্র্যাকটিক্যালি করেন। আমি আজকে সেভ দেখাবো না, সেভটা কালকে দেখাবো, আর কি সেভ টেপ যা আছে সব কালকে দেখাবো আমি। এতটুকুতে যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করেন। আপনার প্রজেক্টটা বাসায় গিয়ে দেখে মার্ক দিয়ে আমি কালকে দেখাবো না আপনাকে মার্ক কত পাইছেন বা কি ভুল হয়েছে সেটা কালকে দেখাবো, আজকে আর দেখতেছি না। আর একজন আছে ওটারটাও দেখবো আমি, সুলতানা পারভিন ওটাও দেখবো। স্যার আমার থেকে আমার ছেলে বেশি
আচ্ছা আচ্ছা, গুড গুড গুড, ভালো। হ্যাঁ, এগুলো শিখাতে হবে, সামনের ভবিষ্যৎ এগুলোই। 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, ঠিক আছে, কার্টুন তৈরি করা, 3D মডেলিং তৈরি করা, 3D অবজেক্ট তৈরি করা, সামনের ফিউচার হচ্ছে এগুলো। 3D তো চলে আসছে, কিন্তু 3D সামনে অনেক বড় একটা মার্কেট দখল করবে, এখনো করে আছে। যেমন আফটার ইফেক্ট শুধুমাত্র আমরা আগে কিছু অ্যানিমেশনে কাজ করতাম, কিন্তু আফটার ইফেক্ট এখন এমন হয়ে গেছে ওটা ভিডিও এডিটিং এ চলে গেছে, এখন ভিডিও এডিটিং এর ভিতর চলে গেছে। ওকে, কারো কোনো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আপনাদের কোশ্চেন নিয়ে শেষ করে দিব। হ্যান্ড রাইজ করতে পারেন। ভিএফএক্স কোন সফটওয়্যার? ভিএফএক্স এর জন্য অনেক সফটওয়্যার আছে। আনরোল না আনরিল না কিছু একটা সফটওয়্যার আছে, ওইটা দেখাই। আনরোল ইঞ্জিন, এই সফটওয়্যার, এটা ভিএফএক্স এর জন্য বেস্ট বেস্ট বেস্ট। এবং বড় বড় যে মুভিগুলো হয় এখান থেকে আপনার ইফেক্ট গুলো তৈরি করে এই সফটওয়্যারটা, পারলে যদি সম্ভব হয় ইউটিউবিতে অনেক ফ্রি ভিডিও পাওয়া যায়, এগুলো আপনারা দেখতে পারেন। সে মজার একটা সফটওয়্যার। আমাদের আফটার ইফেক্টটা প্রফেশনাল ভাবে শেখানোর জন্য ভিডিও এডিটিং এর জন্য যতটুকু লাগবে ওইটুকু আমি দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, তুলসী দাস, জি প্লিজ বলেন। স্যার, ওই যে আপনি বলছিলেন স্যার ভিডিও 20 সেকেন্ডের বেশি যদি নেওয়া হয় তাহলে কপিরাইট খাবে। তো স্যার ওইখান থেকে যদি অডিওটাও নেওয়া হয়, ভিডিও প্লাস অডিও, তাহলে কি না, সমস্যা? মানে সমস্যা ওটায় কি কপিরাইট আসবে, নাকি হচ্ছে কপিরাইট বিশ আসবে না, সেকেন্ডের কম থাকলে আর কোনো সমস্যা হবে? কপিরাইট স্যার, আসবে না, কপিরাইট আসবে না। ওকে স্যার, ঠিক আছে স্যার, এটুকু জানার ছিল, ধন্যবাদ। ঠিক আছে, ফটোশপ 7 ঠিক মতো কাজ করতে পারি না। ফটোশপ 7 এখনো পড়ে আছেন আপনি? হায় হায়, আপনাদেরকে যে ড্রাইভের লিংক দিছি ওখানে লেটেস্ট ভার্সন আছে, ফটোশপ, আফটার ইফেক্ট, ইলাস্ট্রেটর সব ভার্সন আছে, ওখান থেকে ডাউনলোড করে নেন। এই দেখেন, এই যে ভিএফএক্স এ করছে এগুলো, এগুলো ভিএফএক্স সব ভিএফএক্স এর কাজ এগুলো। এবং এগুলো মার্কেট, সেই লেভেলের মার্কেট, সেই লেভেলের মার্কেট, যেগুলো শিখতে পারেন। সব এগুলো ভিএফএক্স এ করা, করতে পারেন। কিন্তু প্রচুর সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, নেক্সট কোনো কোশ্চেন থাকলে করেন, না থাকলে আজকের মতন আপাতত ক্লোজ করব। কারো নাই, আপনারা আপনার ইফেক্ট সফটওয়্যারটাকে ইনস্টল করেন, ইনস্টল করে যে প্রসেসটাকে আমি দু একটা কিছু দেখালাম এগুলো একটু প্র্যাকটিস করেন। আর ভিডিওটা যদি সম্ভব হয় আজকে রাতেই দিব, না হলে কালকে ইনশাল্লাহ দিয়ে দিব আপনাদেরকে। সফটওয়্যারটা শেয়ার করলে ভালো হয়, ক্লাসরুমে দুইটা লিঙ্ক শেয়ার করা আছে অলরেডি, যেখান থেকে প্রিমিয়ার প্রো ডাউনলোড করছেন ওর ভিতরেই আপনার আপনার ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবারও আগামীকালকে কথা হবে ইনশাল্লাহ। সফটওয়্যারটা দিবেন, যদি কোনো প্রবলেম আমরা আগামীকালকে আমরা দিব। আসসালামু আলাইকুম।